হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে 500 পিওআইকিউ আমি করাবো বলেছি টেকনিশিয়ান এবং এলপির জন্য এবং আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য, কারণ এই কোশ্চেন্সগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। যারা রেলওয়ে গ্রুপ ডির দিকে টার্গেট করছে তারাও এটা প্র্যাকটিস করবে, কারণ বলি সায়েন্সের সিলেবাস তিনটের এক্সামের সেম, টেকনিশিয়ান, এলপি সিবিটি 1 এবং তোমাদের রেলওয়ে গ্রুপ ডি। টেকনিশিয়ান গ্রেড 3 এর কথা বলছি। তো এই ধরনের কোশ্চেন্সগুলো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কী হবে, ওইখানে গিয়ে যখন এই ধরনের কোশ্চেন পড়বে তখন তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, তো আমরা 31 দাগ অবধি আগের ভিডিওতে করিয়েছিলাম, এখানে আমরা 32 দাগ থেকে স্টার্ট করছি। 500 মধ্যে 31 দাগ অবধি, বা আমার মনে আগের ভিডিওতে 32 দাগ অবধি হয়ে গেছিলো, তো এখানে 33 দাগ থেকে শুরু করা ছিল, বাট এদিক ওদিক হবে, বাট বেশি পাবে কোশ্চেন্স, কম পাবে না। তো প্রথম প্রশ্ন তোমাদের কী বলছে দেখো, কোথায় পাবে আগের ভিডিও এবং এই ভিডিওর লিঙ্ক? তোমাদের এই ভিডিওতে দেখো 500 পিওআইকিউ সিরিজ তোমাদের প্লেলিস্ট বলে দেওয়া আছে, ওখানে গেলেই তুমি সব ভিডিওগুলো পেয়ে যাবে, যে কটা ভিডিও এখন অবধি করানো হয়েছে এই সিরিজে 500 পিওআইকিউ। ঠিক আছে, দেখো লেখা আছে 500 পিওআইকিউ 2026। তো এখানে তোমাদের কী বলছে, চুজ দ্য কারেক্ট অপশন রিলেটেড ইন দ্য গিভেন টু দ্য গিভেন স্টেটমেন্টস, প্রদত্ত বিবৃতি সব সম্পর্কিত ঠিক বিকল্পটি চয়ন করো। এইটার নাম কি? প্রোপানন। দেখো, আমরা জানি যে একটা যখন কার্বন থাকে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মিথ ব্যবহার করি, অ্যাকচুয়ালি মিথেন নয়, মিথ ব্যবহার করি যখন একটা থাকে, ইথ ব্যবহার করি যখন দুটো থাকে। ঠিক আছে, ইটিএইচ অ্যাকচুয়ালি, এক মিনিট, ইথ ব্যবহার করি যখন দুটো থাকে, আর প্রোপ ব্যবহার করি যখন তিনটে থাকে। তো এখানে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে। সো প্রপ তো ঠিক আছে, কিন্তু দেখো এখানে ওএনই আছে। ওএনই এই যে টার্মটা আমরা ব্যবহার করি কিটোনের জন্য। ঠিক আছে, কিটোনের লাস্টে কী থাকে? নোন থাকে, নোন, প্রোপানোন, মিথানোন, ইথানোন এরকম থাকে। ঠিক আছে, তো কিটোনের লাস্টে নোন থাকে। ঠিক আছে, নোন থাকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে আবার একটা গ্রুপ দেওয়া আছে যেটা সিএইচও গ্রুপকে আমরা ব্যবহার করি কার জন্য? অ্যালডেহাইডের জন্য, অ্যালডেহাইড। আর অ্যালডেহাইডের লাস্টে অ্যাল থাকে, এই অ্যালডেহাইডের ফার্স্ট টার্ম যেটা অ্যাল কথাটা অ্যালডেহাইডের লাস্টে থাকে, তাহলে এটা হবে প্রোপান্যাল। তো প্রোপান্যাল এখানে নেই, প্রোপানোন দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই স্টেটমেন্ট 1 ইনকারেক্ট। স্টেটমেন্ট 2 কী বলেছে? অ্যাল, এখন অ্যাকচুয়ালি অ্যাজাফালা হবে, বাদ দাও, আল বা অ্যাল, এএল অ্যাকচুয়ালি ইংলিশে হয়, এটা এএল, ইংলিশে এএল। ঠিক আছে, অ্যাল, যেহেতু অ্যালডিহাইডে এএল ডিইটিএইচ ওয়াই, সরি এএল ডিইএইচ আই ডিইএস হবে অ্যালডিহাইডের যে বানান। তো প্রথমে যদি অ্যাল থাকে সেটাকেই ব্যবহার করা হয় সাফিক্স হিসাবে। তো অ্যাল প্রত্যয়টি ব্যবহার করে অ্যালডিহাইডের নামকরণ করা হয়, এটা কিন্তু কারেক্ট। দ্যাট ইজ ওয়াই আমরা কি বলতে পারি, বিবৃতি 2 কেবলমাত্র সঠিক। তো কোথায় আছে দেখো, 1 ভুল কিন্তু 2 সঠিক, অর্থাৎ স্টেটমেন্ট এ কিন্তু কারেক্ট এখানে। ঠিক আছে, চল। বেশিরভাগ খাদ্য শৃঙ্খল 4টি পুষ্টি স্তর অতিক্রম করে না কেন? তুমি জানো যে উৎপাদক থেকে যে শক্তি আসে তার মাত্র 10%, উৎপাদক যে শক্তি নিজের কাছে উৎপন্ন করে তার মাত্র কত পার্সেন্ট? 10% পরেরটাতে যায়, তার 10% তার পরেরটাতে যায়, তার 10% তার পরেরটাতে যায়। তার মানে ভাবো যে শক্তির মাত্র 10% করে এনার্জি এখানে যাচ্ছে, মানে এই ব্যক্তির যদি 1000 জুল থাকে, শক্তির একক কি? জুল, তাহলে এই স্তরে কত ইউনিট যাবে? এই স্তরে তোমাদের এই যে সেকেন্ড স্তর, এই স্তরে কত ইউনিট যাবে? এবারে তোমাদের সাদাতে লিখি, 1000 জুল, তাহলে এই স্তরে যাবে 100 জুল। ঠিক আছে, এর 10% কত হয়? আশা করি বোঝাতে পারছি, 100 হবে। ঠিক আছে, আচ্ছা এই স্তরে কত যাবে? 10, এই স্তরে কত যাবে? 1। তাহলে তুমি ভাবো যে খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু, যে যত স্তর ওপরে উঠছে তত শক্তি কমছে, আর শক্তি যত কমবে আর পরের স্তর সম্ভব, কারণ এত কম শক্তি দিয়ে পরের একটা পুরো স্তরকে কখনোই চালানো পসিবল নয়। তোমার কাছে প্রথমে এত লিটার পেট্রোল ছিল, তারপর তুমি কমতে 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 1 লিটার গিয়ে দাঁড়িয়েছে, এরপর আর সম্ভবই না। সেই জন্য বেশিরভাগ তোমাদের স্তরে আমরা দেখি যে 4টের বেশি পাওয়া যায় না। তো কী হয়, মাত্র 10% শক্তি পরবর্তী স্তরে স্থানান্তরিত হয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো। নিচের কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত কিন্তু রক্তে উপস্থিত? দেখো, লসিকায় অনেক কিছু অনুপস্থিত থাকে, যেমন তোমাদের অনুচক্রিকা লসিকায় থাকে না, যেমন তোমাদের আরবিসি লোহিত রক্তকণিকা থাকে না,
কিন্তু লসিকায় কিন্তু তুমি হোয়াইট ব্লাড কর্পাসল মানে ডব্লিউবিসি, ঠিক আছে, এটাকে কিন্তু তুমি লসিকাতে পাবে, ডব্লিউবিসিকে কিন্তু তুমি লসিকাতে পাবে, অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে কিন্তু তুমি লসিকাতে পাবে, ঠিক আছে। শ্বেত রক্তকণিকায় কিন্তু প্লাজমা রস, প্লাজমা পাওয়া যায়, রক্তের কিছু অংশ লসিকাতে যায়, সেটাই হচ্ছে রক্তরস। দেখো শ্বেত রক্তকণিকাকে তো পাওয়া যায়, প্লাজমা রসকেও পাওয়া যায়, অনুচক্রিকাকে কিন্তু পাওয়া যায় না, এটাই কারেক্ট আনসার, কারণ এখানে বলেছে কোনটা অনুপস্থিত কিন্তু রক্ত উপস্থিত, এইটা হবে। জলকেও কিন্তু লসিকাতে পাওয়া যায়, ঠিক আছে। তো কারেক্ট আনসার উইল বি সি হিয়ার। দেখো ক্লাস 10-এর এনসিইআরটির এই পার্টটা একবার ভালো করে পড়বে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। যে অপর এক ধরনের তরলও কিন্তু সংবহনে অংশ দেয়, রক্ত ছাড়াও আরও এক প্রকারের তরল আছে যা সংবহনে অংশ নেয়, সে কি, সে হচ্ছে লসিকা। রক্ত জালকগুলোর প্রাচীরে উপস্থিত ছিদ্রগুলোর সাহায্যে কিছু পরিমাণ রক্তরস, প্রোটিন এবং রক্ত কোষগুলো রক্ত থেকে মুক্ত হয়ে কলার আন্তঃকোষীয় স্থানে বেরিয়ে আসে, এটা কি বলা হয় লসিকা। এটি রক্তের রক্তরস বা প্লাজমার মতোই, কিন্তু এটি বর্ণহীন হয় এবং এতে কম পরিমাণ প্রোটিন থাকে। যদি রেলকালকে স্টেটমেন্ট প্রশ্ন দিয়ে বলে যে রক্তের অপেক্ষা লসিকাতে প্রোটিনের পরিমাণ বেশি, বা যদি বলে যে রক্ত থেকে লসিকাতে প্রোটিন বেশি থাকে, তাহলে সেটা কিন্তু ভুল স্টেটমেন্ট হবে। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে। নেক্সট হচ্ছে লসিকা বহিঃকোষীয় স্থান থেকে লসিকার জালকে পরিবাহিত হয়, যা পরস্পর যুক্ত হয়ে লসিকা বাহ তৈরি করতে পারে এবং যা পরিশেষে বড় শিরায় উন্মুক্ত হয়। তো যদি বলে লসিকা বাহুগুলো ধমনীতে উন্মুক্ত হয়, সেটাও কিন্তু ইনকারেক্ট হবে। লসিকা বাহুগুলো শিরাতে উন্মুক্ত হয়। যখন তুমি কোনো জিনিস পড়বে তখন তোমাকে ভেবে দেখতে হবে যে এক্সামিনার কেমন টাইপের প্রশ্ন করতে পারে। নেক্সট কী বলেছে, লসিকা পাচিত ও শোষিত, অর্থাৎ ক্ষুদ্রান্তে যে ফ্যাট পাচিত হয় এবং শোষিত হয় সেটাকে কে পরিবহন করে, লসিকা পরিবহন করে। এবং বহিঃকোষীয় স্থানে যদি এক্সট্রা তরল থাকে সেটাকে ওখান থেকে ক্যাচ করে নিয়ে কী করে, আবার রক্তে পুনরায় পাঠিয়ে দেয়। তো এই যে ছোটো ছোটো লাইনগুলো আছে এগুলো কিন্তু স্টেটমেন্ট বেসড আকারে রেল দেয়, ওই জন্য এগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এতে কিন্তু অনুচক্রিকা থাকে না, এটা মনে রাখতে হবে, কারণ লসিকা এবার অনুচক্রিকা থাকে না, এটাকে রেল ব্যাকিয়ে কী করে দিতে পারে, এটাকে রেল ব্যাকিয়ে দিতে পারে যে লসিকা রক্ততঞ্চনে অংশগ্রহণ করে। এটা কি রাইট আনসার হবে? রাইট আনসার হবে না, কারণ অনুচক্রিকা থাকে না মানে লসিকা রক্ততঞ্চন করতেই পারে না, কারণ রক্ততঞ্চন করার জন্য অনুচক্রিকা প্রয়োজন হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে ঘুরিয়ে কেমন করে প্রশ্ন দিতে পারে আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো এবার থেকে যখনই কোনো প্যারাগ্রাফ পড়বে বা কোনো লাইন পড়বে এইভাবে পড়বে, ঠিক আছে। এটাকেই অ্যাকচুয়ালি সায়েন্স পড়া বলে, আমাদের টিচার ওইভাবে পড়াতো, ঠিক আছে। যে বলো বই বন্ধ করো, আগে শোনো আমি কি বলছি বোর্ডে, ওই শোনার পরে আর বই খোলার দরকার পড়তো না আমাদের, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, শব্দের একাধিক প্রতিফলন ড্যাশ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, কিসের জন্য ব্যবহার করা যেতে পারে। দেখো দীর্ঘ দূরত্ব থেকে স্পষ্টভাবে শব্দ শুনতে পাওয়ার জন্য, শব্দের প্রাবল্য মাত্রা কমাতে যাও, শব্দের প্রাবল্য মাত্রা যদি কমিয়ে ফেলো তাহলে প্রতিফলন অবশ্যই কমবে এবং শব্দ শুনতেই পাবে না, তো এটা তো অ্যান্সার হতে পারে না। এটাও রেলওয়ে টেকনিশিয়ানের পিআইকিউয়ে। শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করতে, এক্স্যাক্টলি তো নয়। শব্দের কম্পাঙ্ক বাড়াতে, কম্পাঙ্ক কখনোই বাড়ানো বা কমানো যায় না, মনে রাখবে কম্পাঙ্ক হচ্ছে যে উৎস তার ব্যক্তিগত সম্পত্তি, ওটাকে বাড়ানো বা কমানো যায় না। তাহলে একটাই অপশন আমাদের আছে, সেটাই কারেক্ট হবে, সেটা দীর্ঘ দূরত্ব থেকে স্পষ্টভাবে শব্দ শোনার জন্য। এই হচ্ছে তোমাদের টেথোস্কোপ, ধরো এটা হচ্ছে তোমাদের টেথোস্কোপ, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের, তোমরা জানো এই হচ্ছে তোমাদের টেথোস্কোপ। টেথোস্কোপ দেখতে কেমন, এরকম দেখতে হয়, ঠিক আছে, ডাক্তারের কানে থাকে এবং সেটা ডাক্তারবাবু কী করে তোমাদের বুকে লাগান, টেথোস্কোপটাকে কী করেন ডাক্তারবাবু বুকে লাগান, ঠিক আছে। এবং এখানে একটা কান থাকে, এখানে একটা কান থাকে, ধরো না এটা একটা কান, দু কানের মধ্যে উনি গুঁজে শোনেন, ডাক্তারবাবু শোনেন। তাহলে ভাবো ডাক্তারবাবুর মুখ থেকে তোমার গলা বা পিঠ বা বুক অবধি কতটা ডিস্ট্যান্স, মিনিমাম যদি খুব কম করে হলেও আমি যদি ধরি তাহলে 1.5 ফুট ডিস্ট্যান্স থাকে কমপক্ষে হলেও। তাহলে তোমার বুকের ধকপক উনি শুনতে পাচ্ছেন, উনি কী করে শুনতে পাচ্ছেন, উনি শুনতে পাচ্ছেন কারণ এখানে ভেতরে কি হচ্ছে তোমাদের, ওই যে বললাম ওর ভাইব্রেট হচ্ছে, এরকম করে করে রিভারবারেশন হচ্ছে, ইকো হচ্ছে, এবং ইকো হয়ে এটা ডাক্তারবাবুর এই কানে এবং ডাক্তারবাবুর এই কানে পৌঁছচ্ছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা দূর থেকে শব্দকে স্পষ্টভাবে শুনতে পাওয়ার জন্য, ওই জন্য সায়েন্স সেইভাবে পড়া উচিত যেভাবে পড়লে তোমার বাস্তব জীবনে কাজে লাগে, বা বাস্তব জীবনে উদাহরণ দিয়ে সায়েন্স পড়ো, দেখবে তোমার বেটার মনে থাকবে। তো অ্যান্সার তোমাদের কিন্তু এ অপশান হবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে মেটাল অ্যান্ড নন মেটাল রিয়াক্ট বাই শেয়ারিং ইলেকট্রনস, ধাতু এবং অধাতু ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে বিক্রিয়া করে।
দেখো ধাতু এবং অধাতু ইলেকট্রন ভাগ করে নেয় না, শেয়ারিং অফ ইলেকট্রনস হয় অধাতু অধাতুতে। ধাতু আর অধাতু যদি হয় তারা অলওয়েজ মনে রাখবে তারা কি করে, তারা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড গঠন করে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়, শেয়ারিং হয় না, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড দেখতে পাই, আর শেয়ারিং বন্ড সমযোজী বন্ধন হয়, এটা তো কারেক্ট অপশান নয়। নেক্সট বলছে তাদের মধ্যে গঠিত বন্ধনটি সমযোজী হয়, আমরা জানি দ্য বন্ড ফর্ম বিটুইন দেম আর কোভ্যালেন্ট নয়। তো দুটোই অপশান কিন্তু এখানে কী হচ্ছে, কারেক্ট হচ্ছে, দুটো বিবৃতি মিথ্যা তোমাদের এখানে অ্যান্সার হবে। এটা আগের বারে স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল, এবারে কি করছে জানো, এবারে এই দুটো বিবৃতিকেই দিয়ে দেবে, কিন্তু নিচে এই অপশানগুলো থাকবে না। অপশান থাকবে যে বিবৃতি 1 ঠিক এবং বিবৃতি 2 তাকে সঠিকভাবে ব্যাখ্যা করে। তার পরে অপশানে থাকবে বিবৃতি 1 ভুল, কারণ বিবৃতি 2 তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। কোশ্চেন্সগুলোকে এইভাবে দিচ্ছে, মানে আগের থেকে আগের দেখো এই দুটো বিবৃতি দিয়ে দেবে, কিন্তু যখন অপশান চেঞ্জ করে দেবে না তখন তোমার মাথায় বজ্রপাত হবে। তো ব্যাপারটা হচ্ছে এই একই কোশ্চেন্সকে কীরকম টাফ করে দেওয়া যায়, তার জন্যই আমরা এনেছি হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। আমাদের সেটা চলছে, 12,000 প্লাস এমসিকিউ তাতে থাকবে, এবং তাতে রিয়েল কোশ্চেন, নিউ কোশ্চেন্স পাবে তোমরা। এই কোশ্চেন্স তো আমি তোমাদের ফ্রিতে করাচ্ছি, লোকে তো পিআইকিউ দেয়, মক টেস্টের মধ্যে পিআইকিউ ঢুকিয়ে দিয়ে মক টেস্টকে বড় করে, আমরাও দেবো পিআইকিউ, চিন্তা নেই। কিন্তু প্রথমে আমরা কী করছি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আগে সায়েন্সের মক দেবো। এই যে মক টেস্ট আছে তাতে তোমরা সায়েন্সের মক টেস্ট পাবে এবং তার সঙ্গে তোমরা ফুল মক টেস্টও পাবে। আমি তোমাদের একটু পরে বলবো, আপাতত এটা পরেই নেই, ঠিক আছে, পরে হচ্ছে সব জিনিসপত্র। তো অ্যান্সার তোমাদের কী হবে, বোথ স্টেটমেন্টস আর ফলস, ঠিক আছে। চলো দেখো এই হচ্ছে তোমাদের সেই ব্যাচ যেটা কথা এক্ষুনি বলছিলাম। এই ব্যাচে আমরা কি করব, 12,000 প্লাস তোমাদের কোশ্চেন্স আমি এনেছি, তার মধ্যে 100টা সায়েন্সের মক টেস্ট থাকবে এবং 100 তোমাদের ফুল মক টেস্ট থাকবে। এই 100টা সায়েন্সের মক টেস্টের মধ্যে চ্যাপ্টার ওয়াইজও পাবে প্লাস মিসলেনিয়াস মক টেস্টও পাবে। আর এই যে ফুল মক টেস্ট বুঝতেই পারছো, এটাতে তোমাদের সেকশন ওয়াইজ, কারণ এখন সেকশন ওয়াইজ পড়ে, তো সেকশন ওয়াইজ তোমাদের আমি কী দেবো, তোমাদের আমি ম্যাথ, সায়েন্স, রিজনিং এবং সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে সিএ, এই সিএর মধ্যে তোমরা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের স্টার্ট হবে সেপ্টেম্বর থেকে। পুরো টোটাল সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা চেষ্টা করব অগস্ট এবং সেপ্টেম্বরকে নিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা রাখার, কারণ নেক্সট যে পরীক্ষাগুলো আসবে তাতে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রায় 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি আসে। যেদিন পরীক্ষা হচ্ছে, যে মাসে পরীক্ষা হচ্ছে তাতে 3 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো আমরা নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স করাই না, কিন্তু তোমাদের এই যে মিসলিনিয়াস আসবে এর মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং যেরকম রেল দিচ্ছে সেই ডিপ ডাউন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু। আর অলরেডি আমাদের দুটো চ্যাপ্টার ওয়াইজ ইনক্লুড করা হয়েছে, অলরেডি আমাদের মক টেস্ট লঞ্চ হয়ে গেছে এবং শুরুও হয়ে গেছে। একটা হচ্ছে আর্থ সিস্টেম আর 2 হচ্ছে তোমাদের হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই দুটো তোমাদের দেওয়া হয়েছে অলরেডি, এবং যারা করেছে তারা বলেছে স্যার কাঁদাচ্ছে, ডিপ ডাউন মক টেস্ট আছে, ঠিক আছে। কোথাও পাবেন ওই কোশ্চেন্স, ওই ধরনের কোশ্চেন্স কোথাও পাবেন এটুকু বলতে পারি। ব্যাচের প্রাইস ওই জন্য একটু হাই আছে। এখন লোকে নর্মাল ব্যাচের প্রাইস 1500-1600 রাখে, আমরা নর্মাল ব্যাচের প্রাইস 1500-1600 রাখি না। যেখানে আমাদের খাটতে হবে সেখানে আমাদের প্রাইস একটু হাই থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, সার্ভার কস্ট আছে। তো চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে দেখো কত বড় একটা মাপের প্রশ্ন দিয়েছে। এবার আরও বড় লাগছে কেন, কারণ তোমরা চেয়েছো ইংলিশ বাংলা একসঙ্গে রাখতে, আমি ওই জন্য রেখেছি বলে আলাদা একটু বড় লাগছে। তবে এটা বাংলায়, শুধু বাংলা দিলে ছোটো হয়ে যাবে। অতি উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ি স্টেশনগুলোতে জল 100 ডিগ্রি টেম্পারেচারে তোমাদের কী হয়, ফুটতে শুরু করে, ঠিক, ভালো কথা। তারপর কি বলেছে, ফোটে, কিন্তু এই একটি প্রেশার কুকারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় ফোটে, ঠিক আছে। তো নিচের বিবৃতিগুলির মধ্যে কোন ঘটনা এটাকে ব্যাখ্যা করতে পারে। দেখো আমরা জানি যখন তুমি প্রেশার বাড়াবে, ঠিক আছে, প্রেশার যদি তুমি বাড়াও, এটাকে উল্টো টিক মারলে ভালো হতো কারণ বাড়ানোর কথা বলছি, ঠিক আছে। কী বললাম আমি, প্রেশার যদি তুমি বাড়াও, পি যদি তোমার বেশি থাকে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের যে স্ফুটনাঙ্ক সেটাও কিন্তু বেড়ে যায়, বয়লিং পয়েন্টও কিন্তু বিপিও কিন্তু তোমাদের বেড়ে যায়। প্রেশার বাড়ালে বিপি বাড়ে, বিপি মানে তোমরা ব্লাড প্রেশারও ধরতে পারবে, মনে রাখতে পারো। যদি কারোর মাথায় বেশি প্রেশার থাকে তার ব্লাড প্রেশার বেড়ে যায়, এভাবে বলতে পারো প্রেশার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি তাপমাত্রা এটা ফুটছে। তো সমুদ্রপৃষ্ঠে জলের অণুগুলোর গতিশক্তির তুলনায় অতি উচ্চতায় জলের অণুগুলোর গতিশক্তি কম থাকে, এটা ইনকারেক্ট। বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং বায়ুমণ্ডল, এই যে দিস ওয়াজ দ্য রাইট অ্যান্সার, বি অপশান উইল বি দ্য রাইট, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন।
কোন বিবৃতিতে আইসোবার সম্পর্কে আচ্ছা কোন বিবৃতিটি আইসোবার সম্পর্কে ভুল, আচ্ছা সরি, তো কোন বিবৃতিটি ভুল? আচ্ছা দেখো, আইসোবার কী আগে সেটা ভেবে নেয়। তুমি যদি প্রথমেই এই এখানে অপশানগুলো দেখতে থাকো না, তোমার মাথা খিচুড়ি পাকিয়ে যাবে। ঠিক আছে, আইসোবার কাকে বলা হয়? যাদের ভর সংখ্যা সেম, ঠিক আছে, মাস নাম্বার বা ভর সংখ্যা সেম, কিন্তু অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা যাদের কি আলাদা, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি আইসোবার। দেখো একটা জিনিস ভালো করে ভাবো, ভর সংখ্যা সেম কখন হয়? ধরো দুটো জিনিসকে তুমি যোগ করে 14 পাচ্ছ, ঠিক আছে, এটাও 14, এটাও 14, ওকে ক্লিয়ার? এখানে নিউটন সংখ্যা ধরো আছে 6 আর প্রোটন সংখ্যা ধরো আছে 8। নিউটন সংখ্যা ধরো 6 আছে, প্রোটন সংখ্যা 8 আছে, টোটাল কত হলো? 14। এরও 14, এরও 14। আর এই জায়গাটা দেখো, যদি ধরো প্রোটন সংখ্যা তোমাদের 9 করে দেওয়া হয়, তাহলে নিউটন সংখ্যা কী আসতে হবে? প্রোটন সংখ্যা যদি 9 হয়, মানে থেকে 1 তোমার বাড়াচ্ছ, তাহলে এখানে কী করতে হবে? 1 তোমার কমাতে হবে, তবেই তো তোমার 14 আসবে। এটাকে যদি তুমি আলাদা করো, প্রোটন সংখ্যা আলাদা বলেছে না, তাহলে প্রোটন সংখ্যাকে যদি তুমি আলাদা করে দাও, তাহলে বাই ডিফল্ট তার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে যেটা 14 করছে, সেটাকে আলাদা তোমাকে করতেই হবে, কিছু করার থাকে না। আর কোন কোন জিনিস যুক্ত হয়ে তুমি বলো অ্যাটমিক নাম্বার তৈরি হয়? আমরা জানি প্রোটন আর নিউট্রন যুক্ত হয়, প্রোটন আর নিউট্রন যুক্ত হয়। তো প্রোটন সংখ্যা যেহেতু আলাদা, তো এই যোগফল 1 রাখতে নিউটন সংখ্যাকেও তোমাকে দেখো আলাদা করতে হচ্ছে। 14 থাকছে, কিন্তু প্রোটন সংখ্যা যে 8 থেকে 9 হচ্ছে, নিউটন সংখ্যা দেখো 6 থেকে 5 হয়ে যাচ্ছে। তাহলে নিউটন সংখ্যা ভিন্ন, এটা কিন্তু কারেক্ট, রাইট, এটা কিন্তু ঠিক। কেন ঠিক তোমাদের বলে দিলাম। নেক্সট বলছে তাদের ভর সংখ্যা অভিন্ন। দেখো ভর সংখ্যা অভিন্ন, এটাও তো ঠিক। তাদের ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম থাকে, তাদের সমসংখ্যক, দেখো রাসায়নিক ধর্ম তাদের ভিন্ন ভিন্ন হবেই, আশা করি বোঝাতে পারছি। কেন ভিন্ন ভিন্ন? কারণ তাদের প্রোটন সংখ্যা আলাদা, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। রাসায়নিক ধর্ম তাদের ভিন্ন হতে পারে, অসুবিধা কিছু নেই। তাদের সমান সংখ্যক প্রোটন থাকে, প্রোটন সমান সংখ্যক থাকে না, এটাই তো বললাম। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? এইটাই তোমাদের ভুল বিবৃতি, ঠিক আছে, ডি দাগ। রাসায়নিক ধর্ম তাদের আলাদা হবে, এটাও ঠিক, ঠিক আছে। তাদের কি থাকে? তাদের সমান সংখ্যক প্রোটন থাকে, এটা কিন্তু ইনকারেক্ট। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান এম ভরের একটা বস্তুর গতিশক্তি হচ্ছে 25 জুল। যদি গতিবেগ দ্বিগুণ হয়ে যদি এত হয়, বা ডাইরেক্ট শুধু দ্বিগুণ হয়ে যায় এরম বলতেও পারতো, বাট এখানে ভ্যালুটা লিখে দিয়েছে ভালো, 5 × 2 মানে 10 হয়, তবে বস্তুটির গতিশক্তি কী হবে? দেখো আমরা জানি বস্তুটির যে গতিশক্তি কেই, সেটা হয় হাফ mv²। তার মানে কেই কিন্তু, পয়েন্ট টু নোটেড, কেই কিন্তু এম এর সঙ্গে সমানুপাতিক। কেই কী হয়? কেই তোমাদের এম যেটা আছে, এম এর সাথে কী হয়? কেই কিন্তু এম এর সাথে সমানুপাতিক, ঠিক আছে। কেই কী হয়? কেই এম এর সাথে সমানুপাতিক। আর কেই, পয়েন্ট টু বি নোটেড, কেই কিন্তু v² সাথে সমানুপাতিক। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাট এটা না করলেও চলে, আমরা নর্মালি ডাইরেক্ট অঙ্কটাকে করতে পারি। বিশাল কিছু মাথা ঘামিয়ে শর্টকাট বার করার থেকে প্লেন অ্যান্ড ক্লিন লেখে অঙ্কটাকে করো, তাতে অনেক বেশি ইজি হয়, ঠিক আছে। আমি এটা বলতে চাইছি, বুঝতে পারছি? তো দেখো এটা তোমাদের ছিল কত? আগে ছিল হাফ mv², ঠিক আছে। এটা ছিল কত? হাফ mv²। আর এখন কি হয়ে গেছে? এই যে এইটা এই জায়গাটার কথা বলছি, এটা ছিল তোমাদের হাফ mv²। এখন কি হয়ে গেছে? হাফ এম দ্বিগুণ হয়ে গেছে, মানে 2v² মানে 4v² হয়ে গেছে। 2v তার হোল স্কোয়ার মানে কি 4v² হয়ে গেছে, ঠিক আছে। তো যদি এটাকে কাটাকুটি করো, তুমি ক্লিন দেখতে পাচ্ছ যে হাফ আর এম তো থাকবে না, এদিকে হাফ আর এম তো থাকবে না, v² কেটে যাবে। তাহলে ব্যাপারটা কী থাকবে? 1:4 অনুপাতে থাকবে। এখানে 1-এর ভ্যালু দেওয়া রয়েছে 25, তাহলে তুমি বলো 4-এর ভ্যালু কী হবে? 100 হবে। তো কারেক্ট আনসার উইল বি এখানে 100 জুল। দিস ইজ দ্য কারেক্ট আনসার, সিম্পল অ্যান্ড ক্লিয়ার। কিন্তু এইভাবে না করেও এটাকে অন্যভাবেও করা যেত। আমি যে এখানে যে দুটো লিখেছি এটা দিয়েও করা যেত, বিশেষ করে এইটা দিয়ে। এখানে সব কিছু ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি ভি চেঞ্জ হচ্ছে। আগে ছিল v², এখন হয়ে গেছে 2v তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে v² হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 4v²। এই দেখো সেই 4v² এসেছিলো, এই v² কেটে গেলে কেইর যে অনুপাত দাঁড়াবে সেটা 1:4 দাঁড়াবে। তাহলে 1-এর ভ্যালু যদি তোমাদের 25 হয়, তাহলে 4-এর ভ্যালু কী হবে? তার 4 গুণ হবে, অর্থাৎ 100 দাঁড়াবে। এটাই লাস্টে করেছিলাম। তো এত কিছু না করেও ডাইরেক্টলি এই সম্পর্ক দিয়েও তোমাদের বার করা যেত, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো কী বলছে। বলছে নিচের কোনটি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। তো সংযোজন বিক্রিয়ায় কী হয়? আমরা জানি দুটো ডিফারেন্ট পদার্থ মিলে, ঠিক আছে,
একটা নতুন পদার্থ তৈরি করছে, একটা বা একের বেশি নতুন পদার্থ তৈরি হয়, তাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, মেনলি আমরা জানি একটা পদার্থ তৈরি হয় তাকে আমরা নর্মালি সংযোজন বিক্রিয়া বলি। দুটো বা তার বেশি, দুটো হতে পারে বা তিনটেও হতে পারে, সেগুলো মিলে যখন একটা তৈরি করে তখনই আমরা সংযোজন বিক্রিয়া বলি। একের বেশি হলে এক্স্যাক্টলি সংযোজন বলা হয় না, কারণ সেখানে জারণ বিজারণ কাজ করে যায়। তো এখানে কোনটা আছে দেখো, দেখো এইখানে দুটো জিনিস আছে, তার থেকে একটা তৈরি হচ্ছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আরেকটা জিনিস বলি, রেল এখন কী করছে জানো তো, এরকম ধরনের ইনফরমেশন অনেকগুলো দিয়ে দিচ্ছে। একটাতে লিখছে NH3+HCl, এখানে লিখছে NH4Cl2, তাহলে Cl2 থাকলে সেটা অ্যান্সার হবে না, কারণ অ্যাকচুয়ালি Cl হবে, Cl2 এখানে রং আছে। এ একই তোমাদের অপশানগুলোকে তিনটে দিয়ে দিচ্ছে বা চারটে দিয়ে দিচ্ছে, চারটে অপশান থেকে চারটে দিয়ে দিচ্ছে, তার মধ্যে কোনটা রাইট সেটা বার করতে বলছে। এখানে তো আমরা দেখে বুঝতেই পারছি কোনটা হবে। যেমন দেখো এইটা তোমাদের কী হচ্ছে, এই যে এইটা এখানে কী হচ্ছে, এটা এটা তোমাদের জারণ বিজারণ হচ্ছে, এটা তোমাদের কী হচ্ছে, জারণ বিজারণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা তোমাদের কী হচ্ছে, এটা তোমাদের বিয়োজন হচ্ছে, ডিকম্পোজিশন হচ্ছে। এক মিনিট, এটা তোমাদের, আচ্ছা সরি, এখানে এটা তো বিয়োজন, এটা সংযোজন, তাহলে ব্যাপারটা কী হলো, ও আচ্ছা এখানে বলেছে কোনটা সংযোজন বিক্রিয়া নয়। দেখো তো আমি দেখতেই ভুল করেছি, প্রথমটা দেখি অ্যান্সার মেরে দিয়েছি, এটাও সংযোজন এটাও সংযোজন, তাহলে এটাই অ্যান্সার হবে। এটা তোমাদের সংযোজন বিক্রিয়া নয়, আমরা দেখতে পাচ্ছি এটা তোমাদের কী নয়, এটা তোমাদের সংযোজন বিক্রিয়া নয়। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এই তিনটেই তোমাদের সংযোজন বিক্রিয়া, দেখতে পাচ্ছ দুটো থেকে একটা বের হচ্ছে, দুটো থেকে একটা বের হচ্ছে, এগুলো সংযোজন বিক্রিয়া, তো অ্যান্সার কী হবে, এ অপশান আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কোনো বস্তুর ওপর যদি অপ্রতিসম বল সর্বদা কি হবে। দেখো কোনো বস্তুর ওপর যদি অপ্রতিসম বল থাকে তাহলে কী হবে, সেটা গতিমান যদি বস্তু থাকে তার গতির দিক পরিবর্তন করবে, অথবা গতির মান পরিবর্তন করবে, করে তাকে স্থিরও করে দিতে পারে, বা তাকে স্লো বা তাকে আরও বেশি গতিমান করতে পারে, এবং গতির ডাইরেকশান চেঞ্জ করতে পারে। তাহলে গতি যদি থাকে তাহলে গতির কী কী করতে পারে, গতির মান চেঞ্জ করতে পারে, মান চেঞ্জ করে তাকে স্থির করে দিতে পারে। ঠিক আছে, অথবা তার ডাইরেকশান চেঞ্জ করতে পারে, দিক পরিবর্তন করতে পারে, বা মান চেঞ্জ করে তার গতির পরিমাণ বাড়াতেও পারে, এটা সে করতে পারে। আর কি করতে পারে, স্থির যদি কোনো বস্তু হয় তাকে কি করতে পারে, তাকে গতিমান করতে পারে। ঠিক আছে, তাকে গতিমান করতে পারে। তাহলে কী বলতে কী হবে অ্যান্সার তোমাদের, গতির কোনো পরিবর্তন ঘটায় না, এটা ঠিক, এটা ভুল। বস্তুকে স্থির রাখে, এটাও ভুল। গতির পরিবর্তন ঘটায়, এটাই ঠিক। ভার বৃদ্ধি করে, এটা ভুল, কারণ ভর বৃদ্ধি করে, এটা ভুল, কারণ ভর চেঞ্জ হয় না। তো গতির পরিবর্তন ঘটায়। তোমরা বলছো স্যার স্থির বস্তুর গতি কত, দেখো স্থির বস্তুর গতি কি জিরো, গতির পরিবর্তন ঘটাচ্ছে মানে কি, জিরোটা ভি করে দিচ্ছে, ইউটা ভি করে দিচ্ছে, ভি এর মান কিছু একটা আসবে, অর্থাৎ স্থির বস্তুর গতি কিন্তু জিরো হবে। ঠিক আছে, সুতরাং জিরো অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় চেঞ্জ করছে, সুতরাং এখানে গতির চেঞ্জ, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা যাকে আমরা বলি, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের NH3CO3 এর বৈশিষ্ট্য কোনটা নয়, ব্যবহার কোনটা নয়। দেখো এখানে তোমাদের ইংলিশটা একটু মিস্টেক আছে, ফলোয়িং ইজ নট এ হবে, এই জায়গাটায় তোমরা একটু নট করে নিও। ঠিক আছে, ইজ নট এ কারেক্ট ইউজ অফ, তাহলে অ্যান্সার কী হবে, দেখো এটাকে কখনোই অ্যাসিড আকারে ব্যবহার করা হয় না, আমরা জানি বেকিং সোডা অ্যাকচুয়ালি ক্ষারীয় প্রকৃতির হয়। সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, বেকিং সোডা ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, সো বি অপশন আমাদের কারেক্ট, কারণ একে কখনোই অ্যাসিড আকারে ব্যবহার করা যায় না। দিস ইজ দ্য কারেক্ট অপশন। আমি দেখেই মানলাম, দেখি পরেগুলো দেখি। এখানে বলেছে একে লিভেনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মানে ফুলিয়ে ফেপিয়ে দেওয়া হয়, বেকিং কাজে ব্যবহার করা হয়, কারেক্ট। এক্সটিংগুইশার, দেখো সোডা অ্যাসিড এক্সটিংগুইশার যেটা হয়, বা সোডা অ্যাসিড, এখানে মাফ করো বাংলা এখানে আসেনি, সোডা অ্যাসিড তোমাদের যে এক্সটিংগুইশার মানে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, তাতে কিন্তু একে ব্যবহার করা হয়, বেকিং সোডাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা তো কারেক্টই আছে। অ্যান্টাসিড আকারে বেকিং সোডাকে ব্যবহার করা, এগুলো সব কারেক্ট। তো অপশান কোনটা কারেক্ট নয়, বি অপশান কিন্তু কারেক্ট নয়, একে অ্যাসিড আকারে ব্যবহার করা হয়, এটা কিন্তু কারেক্ট নয়। ঠিক আছে, চলো। আচ্ছা পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলছে, বলছে যখন একটি নির্দিষ্ট শর্তে ক্লোরিন গ্যাসে সোডিয়াম ধাতুর একটি ছোট টুকরোকে দেওয়া হয়, তো তখন তীব্রভাবে বিক্রিয়া হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তো নিচের কোন বিবৃতিটি এক্ষেত্রে সঠিক সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো কিতনা বড় প্রশ্ন দিয়েছে, সাধারণ কোশ্চেন্সকে। সোডিয়াম ক্লোরিনকে একটি ইলেকট্রন দান করে, যার ফলে বিপরীত আদান বিশিষ্ট আয়ন গঠিত হয় এবং সেটি শক্তিশালী স্থির তড়িৎ বল দ্বারা সংযুক্ত থাকে। দেখো বেসিক্যালি কী হয়, এনের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় 11, আর ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয়, সেটা হয় তোমাদের 17। তো সোডিয়াম একটা ইলেকট্রন এখানে দান করে, আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে প্যাক করে নেয়, ক্লিক করে নেয়, তুলে নেয়। কেন, এ হচ্ছে 2 8 1, এটা হচ্ছে 2 8 7, এই যে লাস্টে একটা ইলেকট্রন আছে একে দিয়ে দেয়,
যার ফলে 8টা কী হয়ে যায়, 7টা কী হয়ে যায় 8-এ কনভার্ট হয়ে যায়, যার ফলে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে হয়, অর্থাৎ অক্টেট ক্লিয়ার করতে হয়। তো এটা তোমাদের হয়ে যায়। তার মানে সোডিয়াম 1টি ইলেকট্রন দেয়, ক্লোরিন 1টি ইলেকট্রন নেয়। তো আমি তো এখন দেখতে পাচ্ছি এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আর এরা কিন্তু যেহেতু এটা ধাতু, এটা হচ্ছে অধাতু, সো এদের মধ্যে ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী বন্ধন তৈরি হয়, সেটা এখানে বলেছে যে শক্তিশালী স্থির তড়িৎ বল দ্বারা আকর্ষণ করে একে ধরে রাখে। তো এটা তোমাদের কারেক্টই আছে। নেক্সট বলছে যে সোডিয়াম ক্লোরিন থেকে একটি ইলেকট্রন অর্জন করে, সোডিয়াম ক্লোরিন থেকে অর্জন করে না, এই জন্য কারেক্ট নয়। সোডিয়াম ক্লোরিন প্রত্যেকে একটি করে ইলেকট্রন ভাগ করে না, শেয়ার করে না। নেক্সট হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন উভয় কক্ষচ্যুত ইলেকট্রনগুলোকে না, ডি অপশান কারেক্ট নয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এ অপশান কারেক্ট। দেখো একটা কথা বলি, যখনই তোমরা এরকম ধরনের বড় বড় অপশান পাবে তখন অপশান পড়তে যাবে না, তুমি যেটা জানো সেটাকে প্রথমে মাথায় একবার রিপিট করে নেবে যে হ্যাঁ ক্লোরিন এই 17টা, সোডিয়াম এই 11টা, তার মানে 2 8 8, এ একটা দেবে, ওর ওই 7টা থাকবে, ওই 7টাকে 8 করার জন্য ওই একটাকে কী করবে, ক্যাচ করে নেবে, ব্যাস খতম। আর এরা ধাতু অধাতু, সো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। মাথায় ঘুরলো, এবার তুমি অপশান দিকে তাকিয়ে দেখো যাতে তুমি মাথায় আওড়ে নিলে সেটা কোথায় আছে, সেটাকে ক্লিক করে দিয়ে পরটা চলে যাও। তুমি যদি বারবার অপশানগুলোকে পড়তে থাকো, যা তোমার মাথায় আছে সেটাও তুমি ভুলে যাবে, ঠিক আছে? অপশানগুলোকে ওইভাবেই তৈরি করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, খুব দারুণ প্রশ্ন। বলছে নিচের কোনটি নিষেকের পরে ফুলের অঙ্গসমূহে ঘটে যাওয়া পরিবর্তনগুলোকে উপস্থাপন করে? দেখো আমরা জানি একটা ফুলের মধ্যে কিন্তু মেন যে পার্ট থাকে সেটা হচ্ছে এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটাই কিন্তু মূলত কিন্তু তোমাদের চেঞ্জ হয়। এবং এই যে ফোলা পার্টটা, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ডিম্বাশয়। এই যে ফোলা পার্টটা, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ডিম্বাশয়, ঠিক আছে? কী বলি আমরা, ডিম্বাশয়। তো ডিম্বাশয় কিসে পরিণত হয়? আমরা জানি ডিম্বাশয় পরিণত হয়ে ফলে পরিণত হয়। আর যে ডিম্বক থাকে, মানে এই যে ডিম্বকগুলো, এগুলো কিসে পরিণত হয়? এগুলো পরবর্তীকালে বীজে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? বীজে কনভার্ট হয়ে যায়। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের? ডি অপশান কারেক্ট। দেখো গর্ভাশয়, এই গর্ভাশয়টাকেই অ্যাকচুয়ালি ডিম্বাশয় বলা হয়। এটা তোমাদের কিসে কনভার্ট হচ্ছে? ফলে। আর ডিম্বক কিসে কনভার্ট হচ্ছে? বীজে। তো ডি অপশান কারেক্ট। আচ্ছা এইটা কারেক্ট নয় কেন? দেখো এখানে উল্টো দেওয়া আছে, ডিম্বক ফলে পরিণত হয় না, ডিম্বাশয় ফলে পরিণত হয়, সেই জন্য বি অপশান কাটছে, ঠিক আছে? আর বাকি অপশানগুলো বুঝতেই পারছো কারেক্টই নয়, সো এখানে ডি অপশান এখানে কিন্তু কারেক্ট হবে। চলো পরের প্রশ্ন। বলছে অসম গতির বৈশিষ্ট্য কী? দেখো অসম গতিতে প্রথম কথা ত্বরণ থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? কারণ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না অসম গতি, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে তোমাদের ধরো তোমাদের 1 সেকেন্ডে প্রথমবার 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তার মানে এখানে গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? গতিবেগেই পরের 1 সেকেন্ডে ও কিন্তু 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে, কারণ এখানে গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডেও কিন্তু 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তার মানে এখানে গতিবেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে গতিবেগ বাড়ছে, বা গতিবেগ চাইলে কমতেও পারে, কোনো অসুবিধা নেই, আমি এখানে বাড়ারটা দেখিয়েছি। আর গতিবেগ বাড়লে গতিবেগ বৃদ্ধির হারকে আমরা কী বলি? ত্বরণ বলি। তাহলে ক্লিয়ারলি আমরা জানি অসম গতির ক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকবে। তো কারেক্ট আনসার কী হবে তোমাদের? যে সমান সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করা, সি অপশন আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর গ্রাফটা এরকম হয়। ওকে, চলো আচ্ছা পরের প্রশ্ন দেখো কী বলেছে। বলেছে যে অস্থিপেশী যদি ঐচ্ছিক হয় তাহলে হৃদপেশী কী হবে? এটাও তোমাদের পিআইকিউ থেকে তোলা। দেখো ঐচ্ছিক পেশী যদি অস্থিপেশী কাকে বলা হয়? স্কেলিটন মাসেলকে বলা হয়। যেগুলো আমরা আমাদের যেমন হাত নড়ছে, পা নড়ছে, আমাদের আঙুল নড়ছে, এগুলো সবই কিন্তু ঐচ্ছিক কারণে হয়। কারণ আমরা আঙুলটাকে যদি নড়াতে চাই তাহলে যখন ইচ্ছে তখন নড়াতে পারি, অর্থাৎ আমাদের হাড়ের সঙ্গে এই পেশিটা যুক্ত, এই জন্য স্কেলিটন মাসেল বলা হয়। আর এটা ঐচ্ছিক পেশী। আর আমরা জানি ঐচ্ছিক পেশী কেমন হয়, তোমরা সবাই ভালো করে জানো আশা করি, ঠিক আছে? তো হৃদপেশীর ক্ষেত্রে কী হয়? দেখো হৃদপেশী শাখাযুক্ত হয়, প্রথম কথা। হৃদপেশীগুলো কিন্তু তোমাদের শাখাযুক্ত হয়, ঠিক আছে? হৃদপেশী বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি। এক, হৃদপেশী শাখাযুক্ত হয়, যদি নিউ এনসিইআরটি খোলো পরিষ্কার লেখা আছে, ওল্ড এনসিইআরটিতেও ছিল। ব্রাঞ্চড হয়। দুই হচ্ছে কি? সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, সিঙ্গেল মানে একক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? হৃদপেশীতে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, কিন্তু নিউক্লিয়াস তোমাদের একটাই থাকে, সিঙ্গেল নিউক্লিয়াস থাকে। আর দুই কি? হৃদপেশীগুলো কিন্তু অনৈচ্ছিক হয়, আমরা হৃদপিণ্ডকে চাইলেই বন্ধ করতে পারি না, আর বন্ধ করলে আমরাই বন্ধ হয়ে যাব। হৃদপেশীগুলো কিন্তু অনিচ্ছুক। আরেকটা জিনিস এনসিইআরটিতে, নিউ এনসিইআরটিতে দেওয়া আছে, সেখানে সেটা আছে হৃদপেশীগুলোতে কিন্তু খুব হালকা দাগ থাকে, মানে হালকা সরেক হয়, এটা হালকা দাগ থাকে, ঠিক আছে? তো সব থেকে বেটার অপশান আমরা এইটাই পাচ্ছি। তোমরা বললো স্যার সরেক অপশানও তো আছে, সরেক অপশান থাকে, ভুল নয় সরেক কথাটা, কিন্তু এনসিইআরটি যদি দেখো তাহলে ওখানে লেখা আছে হালকা দাগ, অতি হালকা দাগ থাকে, নিউ এনসিইআরটির লেখা আছে পেজ নম্বর 38-এ। তো এখানে অ্যান্সার কিন্তু তোমাদের এখানে কী হবে? অনৈচ্ছিক, এটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটা যাবো আমরা। আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হৃদপেশীর যদি আমি না বলি তাহলে একটু অসুবিধা হবে তোমাদের হয়তো, সেটা হচ্ছে কি? এটা কিন্তু দেখতে নলাকার হয়, হৃদপেশীগুলো দেখতে কেমন হয়? নলাকার, নলের মতো হয়, ঠিক আছে? তো নলাকার, এই কথাটা একটু মনে রাখবে, হৃদপেশীগুলো দেখতে কিন্তু নলাকার হয়। ওকে, চলো নেক্সট।
দেখো পরের প্রশ্ন তোমাদের কি বলেছে, পরের প্রশ্ন বলছে যে তোমাদের একটা বিবৃতি বেস প্রশ্ন দিয়েছে, স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে। আর বলছে তরলের উপরিভাগের পৃষ্ঠতলের ক্ষেত্রে বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এটা কিন্তু কারেক্ট, 2 নম্বরটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। 1 নম্বরটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। আচ্ছা, তার আগে তোমাদের 2 নম্বরটা একটু ব্যাখ্যা করে দিই, ঠিক আছে। 2 নম্বর যেটা কারেক্ট বললাম, কেন এটা হয় জানো? দেখো, ইম্পর্ট্যান্ট হচ্ছে যখন তুমি কোনো একটা ছোট গ্লাসের মধ্যে কোনো গরম জিনিসকে রাখবে, তখন গ্লাসের এই যে মাথাটা, এই মাথাটা ছোট হয়, কিন্তু সেখানে তুমি যখন একটা বাটির মধ্যেই ওটাকে ঢেলে দেবে, তখন এই বাটির মাথাটা দেখো কত বড়। তার ফলে কি হয়, বেশি পরিমাণ তরল বাতাসের সংস্পর্শে আসতে পারে বা বাইরের জগতের সংস্পর্শে আসতে পারে। ফলে কি হয়, বেশি পরিমাণ তরল যখন বাতাসের সংস্পর্শে আসছে, তখন বেশি পরিমাণ তরলের কণা কী হয়, বাষ্পীভূত হতে পারে। কী হয়, বাষ্পীভূত হতে পারে। সেই কারণে দেখবে ছোট কাপে যদি তুমি চা রাখো, তাহলে দেখবে অনেকক্ষণ গরম থাকে। আমরা অনেক সময় কী করি, ইভেন আমি অনেক সময় করি, সেটা হচ্ছে প্লেটে চা ঢেলে খাই। এটা আমার খুব ছোটোবেলার অভ্যাস, ঠিক আছে। আমার যারা কলিগস আমাকে দেখা দেখি অনেকে আবার এটা করে খায়, বলে স্যার কাজের সময় আপনারটা দারুণ কাজ দেয়। কারণ দেখা গেল একটা তারা কিছু টাইপ করছে, ঠিক আছে, করতে করতে ধরো চা বা কফি এসছে, তখন না খেতে পারা যায় না, কারণ অতক্ষণ ধরে কাজ করছে, আমি মাথা ধরে যায়। কারণ এই যেমন আমি পড়াচ্ছি, আমি পড়ানোর পরেই আমার কফি দরকার হয়, কারণ মাথা হয়। তবে হ্যাঁ, আমি চা ছাড়া আমি চিনি ছাড়া কফি খাই, ঠিক আছে, কারণ চিনি ইজ ডেঞ্জারাস। তো যাই হোক, যেটা ব্যাপার, যেটা এমনি জাস্ট তোমার সঙ্গে আলোচনা করলাম, একটা জিনিস আমার সময় করতে ভালো লাগে কোনো জিনিস। তো এটা কেন হয়, কেন আমি প্লেটে ঢেলে, কেন দেখো তোমাদের দেখা গেলো এরপরই আমার ক্লাস আছে, তখন কফিটা তো ঠান্ডা হতে হবে। তো আমি যদি ওইভাবে ঢেলে দিই, মুখটা আমার জিভ পুড়ে যেতে পারে। তো আমি কী করি, প্লেটের মধ্যে ঢেলে নিই। প্লেটে ঢাললে কী হয়, কফির বেশিরভাগ যে সারফেস অংশ, সেটা কী হয়, বাতাসের সংস্পর্শে আসে, বাইরের বাতাসের সংস্পর্শে আসে। আর বাইরের বাতাস কফির থেকে ঠান্ডা, ফলে কী হয়, কফির থেকে হিটটাকে ট্রান্সফার করে নেয়, টেনে নেয়। মানে লিনতাপ এখানে কী হয়, এদিক ওদিক হয়। আর লিনতাপ যেহেতু কমে যায়, হিট যেহেতু ট্রান্সফার হচ্ছে, মানে লিনতাপই ট্রান্সফার হচ্ছে, তার ফলে কী হয়, কফি আস্তে ঠান্ডা হতে থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে রিজন ওখানে হয়। তো এটা তো আমাদের রাইট, বিবৃতি 2 রাইট। বিবৃতি 1 কেন রাইট সেটা একবার দেখো। সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে। এইটা খুব মনে রাখবে একটা জিনিস, যে বাষ্পমোচন কিন্তু স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রা হয়। স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যদি বাষ্পমোচন হয়, তাকে আমরা আর বাষ্পমোচন বলি না, তাকে স্ফুটন বলি, ঠিক আছে। তো বিবৃতি 1ও কিন্তু কারেক্ট। এখানে যদি বলতো স্ফুটনাঙ্কের ওপরে বা স্ফুটনাঙ্কে, তাহলে কিন্তু রং হয়ে যেত। তাহলে অ্যান্সার কী হবে, বোথ দ্য স্টেটমেন্ট আর ট্রু, ঠিক আছে। বি অপশন আমাদের কারেক্ট হবে। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের, দুর্দান্ত প্রশ্ন এটা। প্রাণীদের ঐচ্ছিক চলনের জন্য দায়ী এবং অস্থির সঙ্গে সংযুক্ত পেশিকলাকে কী বলা হয়? দেখো, ঐচ্ছিক চলনের জন্য দায়ী তাকে আমরা ডেফিনেটলি কী বলবো, অরেক পেশি বলবো না সরেক পেশি বলবো, বলো। দেখো কোশ্চেনটা কেমন ঘুরিয়েছে। মনে রাখবে, যে পেশিগুলো আমাদের ঐচ্ছিক কার্যকলাপ করতে হেল্প করে, তাদের গায়ে কিন্তু দাগ থাকে। তাদের গায়ে কী থাকে, দাগ থাকে। আর দাগ থাকে বা আমরা বলি তাকে রেখা থাকে। আর রেখা থাকে এরকম কে আমরা কি বলি, সরেক পেশি বলি। তো কারেক্ট আনসার কিন্তু আমাদের সি হবে, বা স্ট্রেইটেড মাসেল বলা হয়। এখানে কিন্তু স্কেলিটন লেখা ছিল না, তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি এটা। সিতে তোমরা দেখতেই পাচ্ছ, এসে স্ট্রেটেডে এস থাকে, স্কেলিটনে এস থাকে, এভাবে মনে রাখতে পারো। সো স্ট্রেটেড মানে হচ্ছে দাগ, কিন্তু যারা বাংলা তাদেরকে ডাইরেক্ট মনে রাখতে হবে, ঐচ্ছিক চলনের সঙ্গে যুক্ত হচ্ছে সরেক। যারা ইংলিশ করছে তার জন্য বলি, স্ট্রেটেডে এস থাকে, স্কেলিটনে এস থাকে, সেভাবে মনে রাখতে পারো। আর আনস্ট্রেটেড মাসেলসকে স্মুথ মাসেল বলা হয় বা অনৈচ্ছিক পেশি বলা হয়। মাফ করো, কী বলা হয়, অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। তাকে কী বলা হয়, অনৈচ্ছিক পেশি তাকে বলা হয়। স্মুথ মাসেল বা অনৈচ্ছিক পেশি বা অরেক পেশিও বলা হয়। এটা বাংলা মনে রাখা আবার ইজি, কারণ ঐচ্ছিকের অ আছে, অরেখেও অ আছে, ঠিক আছে। মানে একটা বাংলা মনে রাখা ভালো, মানে সুবিধা হয়, একটা ইংলিশে মনে রাখা সুবিধা হয়, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটায়। আচ্ছা, হৃদপেশির ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা বলে দিই। হৃদপেশি গঠনে কিন্তু ঐচ্ছিক, হৃদপেশি গঠনে কিন্তু কি ঐচ্ছিক, যদিও পুরোপুরি মিল আছে তা নয়, গঠনে ঐচ্ছিক কিন্তু কাজে অনৈচ্ছিক, এটা মনে রাখবে। কাজে কিন্তু হৃদপেশি অনৈচ্ছিক, ঠিক আছে। তো যদি বলা হয় এমন একটা পেশি নাম করো যেটা হচ্ছে মানে যার গঠন, ফরমেশন ইজ লাইক আ কি স্কেলিটন মাসেল, বাট ওয়ার্ক অ্যাজ এ আনস্ট্রেটেড মাসেল বা স্মুথ মাসেল, সেটা কিন্তু অ্যান্সার হবে তোমাদের হৃদপেশি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো, সোজা জিনিসকে কীভাবে জটিল করে দেওয়া যায়, রেলের কাছ থেকে শিখতে হবে। আমরা যখন দিগন্তের কাছাকাছি কোনো নক্ষত্রকে দেখি, তখন সেটিকে তার প্রকৃত অবস্থান চেয়ে আকাশে কিছুটা উঁচুতে বলে মনে হয় কেন? আমি তোমাদের এটা কেমনভাবে বলো, পেড ক্লাসে একে ডিপলি আমি তোমাদের বুঝিয়েছিলাম এটা, ঠিক আছে, এই পেড ক্লাসে। তো যারা কনসেপ্ট চাইছো, তারা বিক্রম ব্যাচ 2.0-তে জয়েন করতে পারো। অগস্ট 2027 অবধি ভ্যালিডিটি আছে, 31শে অগস্ট
2027 অবধি তার ভ্যালিডিটি আছে। তুমি সেপ্টেম্বরে কিনলে 31 অগস্ট অবধি থাকবে। তার কারণ কি? তার কারণ আমরা পুরনো ব্যাচ স্টুডেন্টদেরকে নেওয়াই না, আমরা সবসময় প্রত্যেক বছর নতুন ব্যাচ আনার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার তোমাদের হবে হচ্ছে এইটা, প্রতিসংখ্যা ধীরে ধীরে পরিবর্তন। দেখো একটা জিনিস বলি, ধরো এইটা বায়ুমণ্ডলে একটা স্তর, এই স্তরটা হচ্ছে গাঢ় স্তর। গাঢ় স্তর মানে কি? এটা এখানে যে বায়ুমণ্ডলের যে কণাগুলো আছে তারা গাঢ়ভাবে কাছাকাছি আছে, আর তার উপরে আরেকটা স্তর আছে যেটা হচ্ছে হালকা স্তর। যেটা হচ্ছে হালকা স্তর। এবার আমরা জানি যে ঘন আর হালকা মানে তোমাদের যেটাকে আমরা বলবো হচ্ছে ডেন্স। ঠিক আছে, তো ডেন্স অ্যান্ড তোমাদের যেটা হচ্ছে রেয়ার। তো ডেন্স অ্যান্ড রেয়ার মানে বুঝতে পারছো, ঘন আর হালকা। তো ঘন স্তরের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি যায় তখন আমরা জানি সেটা বেশি বাঁকবে কোন দিকে, সেটা অবিলম্বের দিকে বাঁকবে। কিন্তু যখনই হালকা স্তরের মধ্য দিয়ে যাবে তখন সেটা অবিলম্ব থেকে দূরে বাঁকবে। তখন আলোকরশ্মি এরকম জিগজ্যাগ প্যাটার্নে এসে আমাদের চোখে এসে পড়ে। কী হয়? রশ্মি জিগজ্যাগ প্যাটার্নে এসে আমাদের চোখে এসে পড়ে। তার মানে বারবার কী হচ্ছে? মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হচ্ছে, কখনো ঘন, কখনো লঘু, মানে কখনো হালকা হচ্ছে। তার ফলে এখানে বারবার প্রতিসরণ ঘটে। এটাকে আমরা বলি অ্যাটমসফরিক রিফ্র্যাকশন বা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। এটাকে আমরা কি বলি? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণেই কিন্তু কি হয়? নক্ষত্রগুলোর অবস্থান আমাদের চেঞ্জ হয়ে যায়। যে অবস্থানে থাকে তার থেকে কিছুটা উঁচুতে আমরা নক্ষত্রকে দেখতে পাই। ঠিক আছে, সো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, তো চলো অ্যান্সার আমাদের কী হবে? বি অপশান আমাদের কিন্তু কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন খুব একটা টাফ প্রশ্ন নয়। কোন পদ্ধতিতে, যে পদ্ধতিতে লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে কি বলা হয়? আমরা জানি তাকে বলা হয় দস্তার লেপন বা গ্যালভানাইজেশন, কারণ জিঙ্ককে দস্তা বা গ্যালভানাইজেশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন খুবই ভালো লেভেলের প্রশ্ন। তোমরা বলেছো এটা কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, এনসিইআরটি থেকে বাইরেও মাঝে মাঝে কিছু কোশ্চেন্স রেলে কিন্তু দিয়ে দেয়, যেমন এই কোশ্চেন্সটা রেলের কোশ্চেন্স এবং এনসিইআরটির বাইরে এবং জেনারেল সায়েন্সের সেকশনের অন্তর্গত ছিল। ঘটনা হচ্ছে সেটা হচ্ছে এবারে কিন্তু তোমাদের কার্বন সাইকেল বলে একটা পার্ট আর্থ সিস্টেমের মধ্যে আছে। সো অনেক সময় কী হয়, এই টাইপের কোশ্চেন্স তোমরা পেতে পারো, কারণ এখন কোশ্চেন্স এআই দিয়ে হয়। সুতরাং কী হয়, এআইকে যখন বলা হয় কার্বন সাইকেল দিয়ে একটা প্রশ্ন করো, তো এআই কিন্তু এই টাইপের প্রশ্ন জেনারেট করে দিতেই পারে, সেটা একটা দুটো শিফটে ঢুকেও যেতে পারে, কিছু করার নেই। তো উদ্ভিদজাত উপাদান থেকে কয়লা গঠনের সময় লক্ষ লক্ষ বছর ধরে ক্রমান্বয়ে উচ্চ তাপমাত্রায় নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি কয়লা গঠনের সঙ্গে কার্বন মাত্রার ক্রমাগত বৃদ্ধিকে নির্দেশ করে? দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যত তুমি ডিপে যাবে, ওই জন্য অ্যান্থ্রাসাইটের দাম সব থেকে বেশি হয়, তত কার্বন হাই পাবে। যত তুমি ডিপে যাবে তত কী হবে? কার্বন তত তোমার কী হবে? তত তোমার হাই পাবে তুমি। তার মানে অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, তারপরে বিটুমিনাস, তার আগে লিগনাইট, তার আগে হচ্ছে পিট। মানে পিটে কী হয়? সব থেকে কম হয়, এখানে সব থেকে কম, এটা হচ্ছে সব থেকে বেশি। যত ডিপে যাবে, ওই জন্য অ্যান্থ্রাসাইটের দাম বেশি হয়, কারণ ডিপে গিয়ে একে পাওয়া যায়। সো খনন করতে প্রচুর লোকবল লাগে। আর দ্বিতীয় কথা, এটা গুড কোয়ালিটির হয়, সেই জন্য অ্যান্থ্রাসাইট ইজ গুড। ঠিক আছে, তবে নর্মালি আমাদের বাড়িতে লিগনাইট বা বিটুমিনাসই দেওয়া হয়। ঠিক আছে, তো যদি এখন কয়লার ব্যবহার তাপ বিদ্যুৎ ছাড়া হয়ই না, তো কারেক্ট অ্যান্সার আমাদের এইটা হবে, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, ক্রমাগত বৃদ্ধিকে কে নির্দেশ করছে? পিট, তারপরে লিগনাইট পিটের থেকে বেশি, তারপর বিটুমিনাস, তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, সো ক্রমাগত বৃদ্ধিকে কে নির্দেশ করছে? এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট। কত সুন্দর প্রশ্ন দেখো, এটা মানে নর্মাল কমন লাইনকে দিয়েও কেমন জটিল প্রশ্ন করা যায়। একটি বহুকোষী জীবের কোষগুলো বিভিন্ন টাইপের হয় কেন? দেখো আমরা দেখেছি যে আমাদের যদি তুমি হৃৎপেশি খোলো আর হৃৎপেশির যদি কোষগুলোকে দেখো, দেখবে প্রত্যেকটা কোষে মায়োফাইব্রিলস থাকে, মানে ফাইবার থাকে, এবং প্রত্যেকটা কোষ কিন্তু একক নিউক্লিয়াসযুক্ত, এবং প্রত্যেকটা কোষ কিন্তু নলাকার। সো হৃৎপেশি কোষ এরকম হয়। কিন্তু স্নায়ুকোষকে দেখো, দেখবে স্নায়ুকোষ এরকম দেখতে পাবে, একটা যেন সেই তোমাদের দেখতে কেমন, দেখতে আশা করি বোঝাতে পারছি, কেমন সেই এলিয়ান টাইপের দেখতে। ঠিক আছে, তো এরকম ব্রাঞ্চ থাকবে এবং তার একটা লম্বা ব্রাঞ্চ থাকে যাকে অ্যাক্সন বলা হয়, লাস্টে তোমাদের সাইনাপসিস থাকবে, এই ছোটো ব্রাঞ্চগুলোকে ডেনড্রন বলা হয় বা ডেনড্রাইট বলা হয়, এবং মাঝখানের অংশটাকে পেরিক্যারিয়ন বা সেল বলা হয়। এগুলো সবই তোমরা জানো, যেখানে নেজেল দানা থাকে। তাহলে এর গঠন থেকে আলাদা। আবার তুমি যদি রক্ত মানে লোহিত রক্ত কণিকাকে দেখো, দেখবে তার মধ্যে কোনো নিউক্লিয়াসই থাকে না, এবং সেটা বাইকনকেভ হয়, মানে দ্বি অবতলাকার হয়। কেন? কারণ সারফেস এরিয়া বেশি থাকলে তাতে বেশি পরিমাণ হিমোগ্লোবিন ঢুকতে পারবে, আর যত বেশি পরিমাণ হিমোগ্লোবিন ঢুকবে তত হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে তাড়াতাড়ি কোথায় নিয়ে যেতে পারবে? কোষে নিয়ে যেতে পারবে। তার মানে কাজ যেমন, পয়েন্ট টু বি নোটেড, কী বললাম? কাজ যেমন গঠন তেমন। তাহলে কোথায় দেখো সেইটা লেখা আছে অ্যান্সার। এবার তুমি এটা মনে মনে ভেবে নিলে, এবার তুমি এখানে দেখো কোথায় লেখা আছে। কোষের আকার ও আকৃতির তারতম্য কোনো কার্যকরী তাৎপর্য ছাড়াই ঘটে, এসব কোনো ফালতু। এই যে এইটা,
তাদের গঠন নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য অভিযোজিত হয়েছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো, এখানে উত্তল লেন্সের ওপর দিয়েছে। এই হচ্ছে আমরা জানি এই হচ্ছে আমাদের উত্তল লেন্স, ঠিক আছে। আর ওপরে তোমাদের ছবিও দেওয়া হয়েছিল, বাট আমি তোমাদের একবার এঁকে দেখাই। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের অক্ষ, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস। চলো আঁকা গেল প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের এই যে কেন্দ্রবিন্দু এটাকে বলে অপটিক্যাল সেন্টার বা ও বলে ধরা হয়। অপটিক্যাল সেন্টার থেকে এখানে আসে আমাদের এফ, এখানে আসে আমাদের 2F। এবার তোমাদের কি বলেছে, বস্তুটাকে এই জায়গায় কোথায় রাখতে বলেছে, এফ আর 2F এর মাঝখানে। আচ্ছা, এফ আর 2F এর মাঝখানে মানে এরকম জায়গায় বস্তুকে রাখতে বলেছে। দেখো আমরা প্রথম পজিশন কী পাই, প্রথম পজিশন হচ্ছে আমাদের এইটা। 1 মিনিট, আমি এটাকে তোমাদের একটু কালো কালি দিয়ে একবার তোমাদের রিভাইজই করিয়ে দিই, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমাদের 1 নম্বর কেস হচ্ছে এইটা, 2 নম্বর কেস হচ্ছে এইটা, 3 নম্বর কেস হচ্ছে এইটা, এখানে 3 নম্বর কেসের কথাই বলেছে। 4 নম্বর কেস হচ্ছে এইটা, 5 নম্বর কেস হচ্ছে এইটা, 6 নম্বর কেস হচ্ছে এইটা। তো টোটাল 6টা কেস থাকে, ঠিক আছে। 1 নম্বর যে কেস কেবলমাত্র এইখানেই আমরা কাল্পনিক মানে ভার্চুয়াল প্রতিবিম্ব পাই। ভার্চুয়াল প্রতিবিম্ব সবসময়ের জন্য ইরেক্ট হয় এবং এই প্রতিবিম্বটা কাল্পনিক তো হয়ই, এটা বড় হয়, বড় মানে এনলার্জ, ই ফর এনলার্জ, ভার্চুয়াল এবং এনলার্জড হয়। 2 নম্বর পজিশন আমরা কী পাই, একটু কালি চেঞ্জ করছি কারণ নইলে এখানে খিচুড়ি পাকিয়ে যাবে। 2 নম্বর পজিশনে আমার এফের ওপর, দেখো এফের ওপর যদি কোনো প্রতিবিম্ব হয়, মানে যদি কোনো বস্তুকে রাখো তাহলে কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয় না, এটা নতুন এনসিইআরটিতে লেখা আছে। কিন্তু থিওরি বলে যে ইনফিনিটিতে গিয়ে মানে সে কোথায় গিয়ে উৎপন্ন হবে কোনো ঠিক নেই, এবং সেটা রিয়েল আর ইনভার্টেড হবে। অর্থাৎ এই একটা কেস ছাড়া এইখানে সব কটাতে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে, এবং সৎ প্রতিবিম্ব কখনো ছোট, কখনো বড়, কখনো সমান আকারের উৎপন্ন হবে। এই 2 নম্বর কেস থেকে বাকি সব ক্ষেত্রে শুধুমাত্র 1 নম্বর কেসই একমাত্র রিয়েল ভার্চুয়াল এবং ইমেজ তৈরি হয়। কিন্তু এই 2 নম্বর থেকে বাকি যে 5টা কেস 1 নম্বর ছাড়া এই যে 6তম পর্যন্ত সব কটাতেই সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে এই যে এখানে 3 নম্বর কেসটার কথা বলেছে, এখানেও সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এটা নিয়ে কোনো নেই। তো অসৎগুলো ফার্স্টটাকে কাটো, কোথাও অসৎ একটা দিয়ে অসৎ আছে, সো ফার্স্ট কাটো। এবার দেখো, এবার একটা জিনিস বলি, এবার এই যে 4 নম্বর মানে 2F, এই 2F এর থেকে এদিকে ছোট প্রতিবিম্ব তৈরি হবে, সৎই হবে কিন্তু ছোট। আর 4 নম্বর কেস থেকে 4 নম্বরে তোমাদের হবে সমান সাইজের, একই মাপের, সেম সাইজ, সেম, ঠিক আছে। আর 4 নম্বর থেকে এদিকে 2 নম্বর অবধি তোমাদের হবে ছোট, ঠিক আছে, ছোট নয় বড়, ওদিকে ছোট লিখেই দিয়েছি অলরেডি, ছোট নয়, কী হবে তোমাদের বড় প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, এবার দেখো তাহলে এখানে অপশানে তোমাদের কি বলেছে। তার মানে যখন তুমি এফ আর 2F এর মাঝখানে রাখবে সেখানে তুমি পাবে কেমন প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব পাবে। সৎ প্রতিবিম্ব উল্টো হয় তো অবশিষ্ট হবে, এবং তুমি কেমন প্রতিবিম্ব পাবে সেটা হচ্ছে তোমাদের বড় প্রতিবিম্ব পাবে, অর্থাৎ রিয়েল ইমেজ পাবে, ইনভার্টেড ইমেজ পাবে এবং এনলার্জড ইমেজ পাবে। এই 3টে ইংলিশেও লিখে দিলাম বাংলাতে। এবার চলো কোথায় আছে, ম্যাগনিফাইড ভার্চুয়াল কেটে দিয়েছি, ডিমিনিশড হবে না, সেম সাইজ সেম সাইজ নয়, সেম সাইজ অ্যান্ড রিয়েল, ব্যাপারটা বুঝলাম না তো কী হলো ব্যাপারটা, মাফ করো এখানে অ্যান্সার ভুল আছে তোমাদের, অ্যান্সার নয় মানে অপশান ভুল আছে, অপশানটা একটু ঠিক করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো আমি ঠিক করে দিয়েছি, তার মানে ডি অপশান আমাদের এখানে কারেক্ট হচ্ছে, এনলার্জড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, বৃহৎ আকার বিশিষ্ট, সৎ এবং অবশিষ্ট, ঠিক আছে। তো ডি অপশান আমাদের কারেক্ট হবে। চলো আচ্ছা, পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলছে, বলছে যে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8 বলতে কি বোঝায়। বোঝায় যে তার প্রথম কক্ষপথে 2টো, শেষ কক্ষপথে তার 6টা ইলেকট্রন আছে, এবং তার 2টো কক্ষপথই এখানে কি হয়েছে মানে পূর্ণ আছে, এটা হচ্ছে কে কক্ষপথ, একটা এল কক্ষপথ, ঠিক আছে। তো এখানে ওইভাবে প্রশ্নটাকে দেয়নি, উত্তর মানে অপশানগুলোকে দেখো, অক্সিজেনের প্রতিটি অণুতে 8টি করে কার্বন পরমাণু আছে, হুইচ ইজ রং। নেক্সট বলছে অক্সিজেনের কক্ষপথে 8টি প্রোটন আছে, হুইচ ইজ কারেক্ট। নেক্সট বলছে অক্সিজেনের 8টি প্রোটন এবং 8টি ইলেকট্রন আছে, হুইচ ইজ অলসো কারেক্ট, ঠিক আছে, হুইচ ইজ অলসো কারেক্ট। অক্সিজেন নিউক্লিয়াসে 8টি নিউট্রন আছে, হুইচ ইজ নট কারেক্ট, ঠিক আছে। তো মনে রাখবে অক্সিজেন হ্যাজ 8 প্রোটনস আর 8 ইলেকট্রন। তবে একটা কথা বলি, সি অপশান কারেক্ট হবে নাকি বি অপশান কারেক্ট হবে, অপশান কারেক্ট হবে কিন্তু বি, নট সি। কারণ দেখো পরমাণু ক্রমাঙ্ক বলতে কেবলমাত্র প্রোটন সংখ্যাকেই বোঝায়, ইলেকট্রন সংখ্যাকে বোঝায় না। কিন্তু যেহেতু প্রোটন 8টা এবং ইলেকট্রন 8টা, ওই জন্য এখানে সি অপশানকে অনেকে কারেক্ট করে আসতে পারে। তবে একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু বি অপশানে দেওয়া আছে প্রোটনগুলো অরবিটে থাকে, যেটা কিন্তু কারেক্ট নয়। আমরা জানি যে প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে। প্রোটনগুলো কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার চারপাশে প্রদক্ষিণ কে করে বেড়ায়, ইলেকট্রনগুলো তার চারপাশে কি করে প্রদক্ষিণ করে বেড়ায়।
সুতরাং ইলেকট্রনগুলো অরবিটে থাকে, তো সেই অর্থে বি কিন্তু কেটে যাচ্ছে, কারণ এখানে অরবিটে বলেছে, অরবিট ইজ নট দ্য কারেক্ট অপশান। প্রোটন থাকে, 8টাই প্রোটন থাকে, কিন্তু অরবিটে থাকে না, সেই জন্য বেটার অপশান হচ্ছে সি। যদি সি আর বি যদি সেম থাকতো তাহলে বি অপশান কারেক্ট হতো, যদি অরবিট কথাটা না থাকতো, কিন্তু এখানে অরবিট কথাটা লেখা আছে, ওই জন্য বি অপশান কিন্তু এখানে কেটে যাবে। ঠিক আছে, কক্ষপথে থাকে না, কক্ষপথে ইলেকট্রন থাকে, প্রোটন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন একসাথে থাকে, সেই জন্য বি অপশান কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য বি অপশান কিন্তু এখানে কারেক্ট নয়। প্রথম ক্ষেত্রে আমি দেখতে পাইনি, আরেকবার খেয়াল করলাম, সেই জন্য বি অপশান কিন্তু এখানে রাইট নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মাস ইউনিট অফ সোডিয়াম কার্বোনেট। সোডিয়াম কার্বোনেটের মাস ইউনিট বার করতে বলেছে। তো একটা সোডিয়ামের কটা করে থাকে, মানে ভর সংখ্যা কী সেটা হচ্ছে 23, সোডিয়ামের ভর সংখ্যা কত 23, এখানে কটা আছে, দুটো আছে, তো ইন্টু 2। একটা কার্বনের কত হয় 12 হয়, সেখানে একটাই আছে, তো ইন্টু 1। একটা অক্সিজেনের কত হয় 16 হয়, এখানে কটা আছে, 3টে আছে, এগুলোকে কী করতে হবে, সব যোগ করতে হবে। তো 23 ইন্টু 2 46 প্লাস 12 প্লাস 348, তাহলে 6 আর 2 8 8 16, লাস্টে 6 কোথায় আছে, এই যে দিস অপশন কারেক্ট। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো, বলেছে অবতল লেন্সে যদি অসীম দূরত্বে একটি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন হবে। দেখো অবতল লেন্সে প্রতিবিম্ব অলওয়েজ আমরা জানি ছোট হয়, অবতল লেন্সের কথা বলেছে। ছোট মানে সেটাকে ইংরেজিতে কী বলা হয়, ডিমিনিশড বলা হয়, বা স্মল বলতে পারো তুমি নর্মাল ভাষায়, একটু ডিমিনিশড হবে এক। দুই হচ্ছে সেটা অসৎ প্রতিবিম্ব হবে, অর্থাৎ তাকে আমরা কি বলি, আমরা বলি ভার্চুয়াল। আর কি হয়, সেটা হচ্ছে ইরেক্ট হয়, মানে সোজা হয়, কারণ অসৎ প্রতিবিম্ব সবসময়ের জন্য সোজা হয়, সো ইরেক্ট হয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ছোট, অসৎ এবং সোজা, এটা আমাদের উত্তর হবে। তো কোথায় দেখো রয়েছে, সৎ তো অ্যান্সার হবে না, বিতেও সৎ আছে, অ্যান্সার নয়, সিতে ভার্চুয়াল আছে, ডিতে ভার্চুয়াল আছে, ফোকাসে অত্যন্ত বিবর্ধিত বলে দেখো, এই যে ম্যাগনিফাইড বলেছে, এই জন্য এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে তোমাদের ডি অপশান কিন্তু আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন তোমাদের বলছে যে এটাও পিআইকিউ থেকে তোলা, উদ্ভিদের জটিল স্থায়ীকলার প্রধান কাজ কী। দেখো উদ্ভিদের জটিল স্থায়ীকলা কোনটা, আমরা জানি স্থায়ীকলা দুই টাইপের হয়, একটা হচ্ছে সরল স্থায়ীকলা, যেখানে আমাদের কি থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং প্যারেনকাইমা থাকে। আর দুই হচ্ছে তোমাদের জটিল স্থায়ীকলা, যেখানে আমাদের কী থাকে, জাইলেম অ্যান্ড এক্স হবে জাইলেম এবং কী থাকে, ফ্লোয়েম থাকে। ঠিক আছে, ফ্লোয়েম থাকে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, জটিল স্থায়ীকলা বলতে জাইলেম আর ফ্লোয়েম, আর জাইলেম ফ্লোয়েমের কাজ কি, খাদ্য জল পরিবহন করা, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আচ্ছা, যদি এখানে বলতো যে সরল স্থায়ীকলার কাজ কোনটা, তুমি বলো এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্যারেনকাইমা আছে, প্যারেনকাইমার কাজগুলো এক এক করে বলো। প্যারেনকাইমা মূলত কী করে, খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, প্যারেনকাইমা আর কি করতে পারে, প্যারেনকাইমা কিন্তু মানে যারা জলবাসী উদ্ভিদ, ঠিক আছে, জলজ উদ্ভিদ, তাদেরকে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কি, এটা বলে দিই, জলে ভেসে, তাহলে তোমাদের পড়তে ভালো লাগবে। ঠিক আছে, খাদ্য সঞ্চয়, জলে ভেসে, আর একটা কী করে, এরা কিন্তু ক্লোরোফিল থাকলে তাকে বলা হয় ক্লোরেনকাইমা। যে সমস্ত প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকে তাকে আমরা কী বলি, ক্লোরেনকাইমা। আর ক্লোরেনকাইমাগুলো কী করে, ক্লোরোফিল থাকে, তার মানে সালোক সংশ্লেষ করতে পারে, তার মানে খাদ্য সঞ্চয় ও খাদ্য তৈরি কিন্তু প্যারেনকাইমা করতে পারে। ঠিক আছে, আচ্ছা কোলেনকাইমা কী কাজ করতে পারে, কোলেনকাইমার মেন কাজ হচ্ছে নমনীয়তা প্রদান করা, ফ্লেক্সিবিলিটি প্রদান করা, তো এটা হচ্ছে কোলেনকাইমার মেন কাজ। আর স্ক্লেরেনকাইমা কী করে, সেটা হচ্ছে যে টাফ বডি, মৃত কোষ, ফলে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, অর্থাৎ কাঠামোগত দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, কাঠামোগত দৃঢ়তা, ঠিক আছে, এবং তার সঙ্গে সুরক্ষাও প্রদান করে, প্লাস সুরক্ষা। তো এই যে জিনিসগুলো আমি লিখলাম, এগুলোকে না একবার রিপিট করতে হয়, যখন তুমি খাতায় কিছু লিখছো তখন একবার ব্যাপারটাকে কী করতে হয়, রিপিট করাটা খুব দরকার। ঠিক আছে, চলো নেক্সট, এটা একটু ইজি প্রশ্ন, জাইলেম প্যারেনকাইমা যদি খাদ্য সঞ্চয় করতে পারে তাহলে জাইলেম কী কাজ করে। দেখো জাইলেম প্যারেনকাইমা যদি খাদ্য সঞ্চয় করে তাহলে জাইলেম কী কাজ করে, আমরা জানি জাইলেম আপওয়ার্ড ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, ঠিক আছে, জলের ঊর্ধ্বমুখী সংবহনে হেল্প করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। মনে রাখবে যেখানে যেখানে প্যারেনকাইমা পাবে তারাই সেই কাজগুলো করতে পারে যেটা প্যারেনকাইমা করতে পারে, এটা অলওয়েজ মাথা রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো তোমাদের কী বলেছে যে +4 ডায়াপ্টার এবং তোমাদের বলেছে -6 ডায়াপ্টার, এই দুটো লেন্সের যদি সংযুক্তভাবে রাখা হলো, তাদেরকে সংযুক্তভাবে রাখার জন্য কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে ওভার আমরা কী পাবো, -2, তাই না, +4 আর -2,
এটা ডায়াপ্টার, আর আমরা জানি যে ডায়াপ্টার ইকুয়াল টু 1/f। সো এখানে এফ ইকুয়াল টু কী হবে, 1/d হবে। এফ ইকুয়াল টু কী হবে আমাদের, -1/d। -1/d মানে কি 0.5, এবং সেটা মাইনাসে যাবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, 0.5 মাইনাসে যাবে। এক মিনিট। ও আচ্ছা, মাফ করো, এটা তো তোমাদের সেন্টিমিটারে আছে, ঠিক আছে। এটা আমাদের মিটারে বেরোবে বাই ডিফল্ট কিসে বেরোয়, মিটার বেরোয়। আর আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তবেই সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে, এটা সেমিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কী হবে, 0.5 × 100 মানে 50 সেন্টিমিটার, কারণ পয়েন্ট একটা কেটে বেরিয়ে যাবে, তো 50 সেন্টিমিটার। সো কারেক্ট আনসার আমাদের কী হবে, সি অপশন উইল দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। চলো এটা খেয়াল রাখবে, দেখো কীরকম ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে যে নিচের কোনটি সবথেকে ভালো ব্যাখ্যা করে যে কেন মানুষের শরীরে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ঘনত্ব সবথেকে বেশি হয়। দেখো মানুষ হচ্ছে শেষ খাদ্য স্তরে থাকে, আর আমরা জানি যে বায়োম্যাগনিফিকেশান সবথেকে শেষ খাদ্য স্তরে সবথেকে বেশি হয়। তো তারা খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তবিক স্তরে থাকে, এটাই অ্যান্সার হবে তোমাদের। কারণ যখনই তুমি বায়োম্যাগনিফিকেশান দেখতে পাবে তখন দেখবে এই স্তরে অর্থাৎ শেষ স্তরে বায়োম্যাগনিফিকেশান সবথেকে বেশি হয়, আর এখানে সবথেকে কম হয়। বায়োম্যাগনিফিকেশান কাকে বলা হয়, যত বিষাক্ত জিনিস আছে সেগুলো শরীরে জমা, এটা কি বলা হয়, বায়োম্যাগনিফিকেশান, ঠিক আছে, যেটা উদ্ভিদ দেহে সবথেকে কম। তারপরে ঘটে প্রথম স্তরে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, অর্থাৎ টার্সিয়ারি রেঞ্জে হয়, যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের এ অপশান কারেক্ট হবে। বলছে ঘাতের প্রভাবে একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। ঘাতের প্রভাব একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, ডেফিনেটলি। ঘাত হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলা হয়, মনে রাখবে, লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়, ঘাত বলা হয়। প্রযুক্ত বল এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ঘাত বল, ঠিক আছে। বলের ঘাত আর ঘাত বল কিন্তু আলাদা জিনিস, যাই হোক। তো ঘাত হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা ঘাত বলি। নেক্সট হচ্ছে একটি ছোট ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল একটি বড় ক্ষেত্রফল প্রযুক্ত বলের তুলনায় বেশি প্রেশার সৃষ্টি করে। দেখো এই যে তোমাদের পেরেক, এই পেরেকের এই অংশটাকে খেয়াল করো, এখানে কি হয়, ক্ষেত্রফল একদম কমিয়ে সূচের মতো করে আনা হয় এই জায়গাটাতে, তারপরে ক্ষেত্রফল অত্যন্ত কম। আর তুমি যখন একটা বড় নিচ্ছ, এখানে কি ক্ষেত্রফল অত্যন্ত বেশি। তো কোন পেরেক কেন ঢুকে যায়, একই হাতুড়ি দিয়ে চাপ মারলে দেখবে এটা ঢুকছে না, কিন্তু পেরেক ঢুকে যাচ্ছে কেন, কারণ যত ক্ষেত্রফল কম হবে তত চাপ কী হবে, চাপ তত বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ক্ষেত্রফলের সঙ্গে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। এখানে অ্যান্সার কী হবে, মোর প্রেশার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। পরের প্রশ্ন বলেছে কোনো বস্তুকে তুমি যখন একটি নির্দিষ্ট উচ্চতায় তুলছো তখন যে কার্য সম্পাদিত হয় সেটা ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি। আমরা সবাই জানি যে পোটেনশিয়াল এনার্জির যে একক হয় সেটাও তোমাদের জুল হয়, সেটা হয় mgh, ঠিক আছে, mgh। আর এটাই যেহেতু জুল সেম, সো কাজের এককও জুল, সো এটাই হবে এই বস্তুকে কতটা নিয়ে তুমি কতটা কাজ করছো সেম হবে, এটাই কাজের এককই হবে, মানে কাজের পরিমাণ দাঁড়াবে। সো কাজটি ড্যাশ অভিমুখে করা হয়। দেখো তুমি যখনই কোনো জিনিসকে ওপরে তুলছো তখন তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো, তো কারেক্ট আনসার কী হবে, অভিকর্ষ বলের বিপরীত অভিমুখে তুমি কাজ করছো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে ভর সংখ্যা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল হয়, ঠিক আছে। ভর সংখ্যা হচ্ছে নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফল হয়। তো বলেছে এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা, এটি আইসোটোপের ক্ষেত্রে সেম এলিমেন্টের ক্ষেত্রে আলাদা হতে পারে, ঠিক আছে। আমরা জানি আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা হয়, তো এটা কিন্তু আমাদের কারেক্ট। নেক্সট বলেছে একটি পরমাণু মোট নিউক্লিয়নের প্রতিনিধিত্ব করে। নিউক্লিয়ন শব্দের অর্থ কী, প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি হয় নিউক্লিয়ন, এটা মনে রাখবে। কতটা প্রোটন আছে কতটা নিউট্রন আছে টোটালটাই হচ্ছে নিউক্লিয়ন। একটা নিউক্লিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াসের মধ্যে কোন কণাগুলো আছে তাদেরকে টোটালি নিউক্লিয়ন বলা হয়, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে মিলিয়েই নিউক্লিয়ন বলা হয়, এটাও কারেক্ট। নেক্সট বলছে ফর অল এলিমেন্টস ইট ইজ টোয়াইস দ্য অ্যাটমিক নাম্বার, এটা কিন্তু রং, তার মানে ডি অপশন আমাদের কারেক্ট হবে। এটা তো রং, বুঝতেই পারছো। আমরা জানি একটা ভর সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, সরি আমি পড়তে ভুলে গেছিলাম। তো ABC আমাদের কারেক্ট, ডি অপশন আমাদের কিন্তু রং, ওই জন্য ডি অপশন আমাদের এখানে কারেক্ট হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দেখো একটি রাসায়নিক সারে মূলত কোন কোন জিনিস থাকে। আমরা জানি হচ্ছে NPK, এই তিনটে জিনিস হচ্ছে উদ্ভিদের ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পড়ে, মানে যে এলিমেন্টগুলো উদ্ভিদের বেশি প্রয়োজন হয়, তাহলে প্রত্যেকটা সারে এই তিনটে জিনিস থাকবে। N মানে নাইট্রোজেন, P মানে হচ্ছে ফসফরাস, K মানে হচ্ছে পটাশিয়াম।
তাহলে এখানে নাইট্রোজেনটাই নেই একমাত্র, তো নাইট্রোজেন অ্যান্সার হবে। তো দেখো কোথায় অপশান রয়েছে, সি অপশান কারেক্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা। এই প্রশ্নটা খুব ইজি প্রশ্ন, বাট আমি নিয়েছি একটা জিনিস বলার জন্য। এই প্রশ্নটাকে এবারে রেল ঘুরিয়ে দিয়েছে যে নিচের কোন কোষাঙ্গাণু সবাত শোষণ সঞ্চালন করে। এই প্রশ্নটাকেই রেল এবারে 2026-এ কীরকম ঘুরিয়েছে দেখো, বলেছে যে নিচের কোন কোষাঙ্গাণুটি সবাত শোষণ সঞ্চালন করে। 13 তারিখ বা 14 তারিখের দিকে এই প্রশ্নটা পড়েছিল তোমাদের। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে, সবাত শোষণ কে সঞ্চালন করে, মাইটোকন্ড্রিয়া সঞ্চালন করে। কারণ সবাত শোষণ হয় অক্সিজেনের উপস্থিতিতে, উইদাউট অক্সিজেন সবাত শোষণ হতে পারে না। সবাত শোষণ মানে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অক্সিজেনের উপস্থিতিতে হয়। সেখানে কী হয়, গ্লুকোজ তোমাদের অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের জারণ হয়। এটাকে কি বলবো, গ্লুকোজে কী হয়, গ্লুকোজ ভাঙে, এটাকে কী বলবো, গ্লুকোজের জারণ হয়। আর জারণের ফলে উৎপন্ন হয় তোমাদের কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা শ্বাস দিয়ে বাইরে বের করে দিই। জল উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় তোমাদের শক্তি, যেটাকে আমরা বলি এটিপি। ঠিক আছে, সো কারেক্ট আনসার উইল বি হোয়াট, মাইটোকন্ড্রিয়া। চলো কী প্রশ্ন দিয়েছে দেখো, একটি আণুবীক্ষণিক যন্ত্রের অধীনে পেঁয়াজের ত্বকের পাতলা অংশকে যদি তুমি দেখো এবং গালের ভেতরের অংশের কোষগুলো যদি পর্যবেক্ষণ করো, তুমি দেখবে একটা হালকা দাগযুক্ত বলে মনে হয় এবং এতে অন্যান্য কোষাঙ্গাণুগুলো উপস্থিত। সেটাকে কী বলা হয়? দেখো আমরা জানি কোষের মধ্যে একটা বিশাল অংশ থাকে। ঠিক আছে, যে অংশের মধ্যে কে থাকে, সমস্ত কোষাঙ্গাণুগুলো থাকে। ঠিক আছে, যে অংশের মধ্যে কী থাকে, সমস্ত কোষাঙ্গাণুগুলো সব অবস্থান করে। এই যে অংশ, এই অংশটাকে আমরা কী বলি, সাইটোপ্লাজম বলি। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, সাইটোপ্লাজম উইল বি দ্য কারেক্ট আনসার। ইংলিশটাও দাগিয়ে দিই, সাইটোপ্লাজম। ঠিক আছে, চলো আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আউট অফ সিলেবাস প্রশ্ন, যেটা তোমাদের টেকনিশিয়ানে লাস্ট ইয়ারে তোমাদের পড়েছে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে দেখ, এটা আমি একটু ছোটো করে বলে দিই। এটা তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 12-এর এনসিইআরটিতে আছে, তোমাদের এনসিইআরটিতেই নেই। এটাতে বলে দিই, এখানে কি বলেছে শোনো। এখানে বলেছে একটা চার্জ পার্টিকেল আছে যেটা মুভিং পারপেন্ডিকুলারলি টু দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার ইলেকট্রিক লুপ। মানে কি, মানে একটা সার্কুলার লুপ আছে, তার যে অ্যাক্সিস আছে, এইটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিস কাকে বলা হয়, সেই দণ্ড যার চারদিকে কোনো জিনিস ঘোরে তাকে বলা হয় অ্যাক্সিস, অক্ষ। তার সাথে লম্বভাবে গতিমান, তার মানে এই হবে এই যে সার্কুলার লুপের কথা ছেড়ে দাও, তার যে অ্যাক্সিস তার সঙ্গে লম্বভাবে গতিমান, মানে এই আসলে এনি হাও এটা তো লম্বভাবে গতিমান, মানে এখানে 90 ডিগ্রি কোণ হবে। এখন এখানে যে ফোর্সের ফর্মুলা হয় সেটা হয় তোমাদের কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, ঘটনা হচ্ছে এই সাইন থিটা, এখানে থিটা মান কত, থিটা মান 90। আমরা জানি যে সাইন 90-র মান কী হবে, সাইন 90-র মান 1 হবে। ঠিক আছে, তার মানে এখানে ফর্মুলাটা যদি এইটুকুতে আমি 1 বসাই, তো এখানে ফর্মুলাটা হয়ে যাবে কিউ ভি বি। এখন এই কিউ কি, ভি কি আর বি কি একটু শুনে নাও, কারণ যদি এবারে বাইরে এরকম আউট অফ সিলেবাস কোশ্চেন্স করে, কিছু করার নেই, একটা দুটো শিফটে এরকম দেখেছি আমি হয়েছে। কিউ এর কথা কি, একটা দুটো শিফটে, খুব বেশি শিফটে নয়, এই শিফটে যেমন ছিল। তো কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তোমাদের চার্জ। আমরা জানি যে চার্জকে কিউ বলে ধরা হয়, তোমরা তো এটা ইলেকট্রিসিটিতে পড়েছো যে চার্জকে কিউ বলে ধরা হয়। ভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে গতিবেগ। ঠিক আছে, ভি মানে হচ্ছে ভেলোসিটি। আর বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বি মানে কি, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বল বলতে পারো, যা কিছু চৌম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি। ঠিক আছে, চৌম্বক ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই ফোর্স কার কার ওপর নির্ভর করছে, চার্জের ওপর নির্ভর করছে, ভেলোসিটির ওপর নির্ভর করছে এবং চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভর করছে। তার মানে বেসিক্যালি এ অপশন আমাদের কারেক্ট হচ্ছে, অবস্থান এবং বেগের ওপর ডিপেন্ডেন্ট করছে। দেখো এই সাইন থিটাটা যদি 1 না হতো তাহলে ফর্মুলা আমরা এটা পেতাম না। আর সাইন থিটা 1 হচ্ছে কারণ 90 ডিগ্রির জন্য, মানে কোণার অবস্থান ইম্পর্টেন্ট হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। সো এটা অ্যান্সার তোমাদের এই হবে, কারেক্ট অ্যান্সার এ হবে। কিন্তু রেল অনেক সময় বি অপশানকে কারেক্ট নেয়, কারণ কেন্দ্রে নাকি সর্বাধিক হয়। কেন, কারণ দেখো কেন্দ্রে সর্বাধিক কেন বলা হয়, এটাও তোমাকে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কোশ্চেন্সটা যদি এ আর বি যদি অপশান থাকে, তাহলে এ আর বি বোথ কারেক্ট। অ্যাকচুয়ালি এও কারেক্ট, অ্যাকচুয়ালি বিও কারেক্ট, দুটোই কারেক্ট, কিন্তু মোর কারেক্ট হচ্ছে এ, কিন্তু রেল অ্যান্সার নেয় হচ্ছে বি। ঠিক আছে, এখন কেন অ্যান্সার নেয়, কারণ দেখো তোমাদের ক্লাস 9-10-এর বইতে এটা শেখানো হয় যে কোনো জিনিস চৌম্বক ক্ষেত্র থেকে যত দূরে যাবে তত বল কী হবে, কমবে। যত চৌম্বক ক্ষেত্রের কাছে আসবে তত বল কী হবে, বাড়বে। তাহলে তুমি বলো সব থেকে চৌম্বক ক্ষেত্র কোথায় বেশি, আমরা জানি সেন্টারে বেশি হয়, সেন্টার থেকে যত দূরে যাচ্ছে তত কী হয়, বল কমতে থাকে। এই অর্থে রেল এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের বাচ্চাদের মতো করে কারেক্ট অ্যান্সার কী নেয়, তোমাদের বি নেয়। কিন্তু যদি 11-12 বা 12, অ্যাকচুয়ালি 12-এর এনসিইআরটিতে আছে, যদি তোমরা নাও তো কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের এ হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তো চলো নেক্সট পরের কোশ্চেন। এই কোশ্চেনটা একমাত্র আজকে যা করেছি তার মধ্যে সবথেকে টাফেস্ট কোশ্চেন এটাই ছিল।
বলছে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কেন টাংস্টেনকে ব্যবহার করা হয়, কারণ আমরা সবাই জানি টাংস্টেন হাই টেম্পারেচারকে সহ্য করতে পারে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, ইট হ্যাজ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, এর যে গলনাঙ্ক সেটা অত্যন্ত বেশি হয়, দিস ইজ দ্য রিজন, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, ডি অপশন উইল বি দ্য কারেক্ট। চলো নেক্সট পরেরটাতে। বলছে একটা বস্তুকে সোজা করে ওপর দিকে উৎক্ষেপণ করা হলো এবং সর্বোচ্চ এত সেন্টিমিটার উচ্চতা সেটা পৌঁছচ্ছে, তো বস্তুটির প্রাথমিক গতিবেগ কী ছিল, ঠিক আছে। তো আমরা যেটা জানি যে এস ইকুয়াল টু, দেখো এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, যেটা হয় তোমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সরি 2as অ্যাকচুয়ালি, জাস্ট এক মিনিট, হ্যাঁ, তো 2as, ঠিক আছে, 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আমরা জানি। এবার একটা জিনিস ভালো করে দেখো যে 2 তো 2, এ তো এখানে 9.8 ধরতে বলেছে, এ মানে কি, এ মানে জি এখানে, আর এস মানে হচ্ছে এইচ, এখানে এ মানে হচ্ছে জি আর এস মানে হচ্ছে এইচ, ঠিক আছে। এইচ কত বলেছে আমাদের, এত সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটার নিয়ে যেতে গেলে আমরা কী করি, মিটার ডেসিমিটার সেন্টিমিটারটা 100 দিয়ে ভাগ করে দিই, এটা ইকুয়াল টু আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো ভি স্কোয়ার আমাদের 0 হয়ে যাবে, কেন, তুমি যদি বলো স্যার কেন ভি স্কোয়ার আমাদের মানে 0 হবে, কারণ দেখো যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন তো তার ভি 0 হবে, সো এটা 0, এখান থেকে আমরা বেসিক্যালি কী পাবো, আমরা ইউ এর স্কোয়ারটাই আমরা এখানে বেসিক্যালি পাবো, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটা এই যে ত্বরণ, যেহেতু অভিকর্ষ বস্তু যাচ্ছে ওপর দিকে, ত্বরণ কাজ করছে নিচের দিকে, সেখানে নেগেটিভ বসবে, এই নেগেটিভে ক্যান্সেল করে দেবে, সো বেসিক্যালি ইউ স্কোয়ার ইকুয়াল টু এইটা আমাদের আসবে, এইটা আমাদের আসবে, ঠিক আছে। তো এটা কাটাকুটি করলে তোমাদের হচ্ছে 10, তো 9.8, তার মানে 10 দিয়ে করলে এটা 900 মানে 98 হয়ে যাবে, 98 ইন্টু 2 ইকুয়াল টু তোমাদের ইউ স্কোয়ার, তো করলে কত হচ্ছে দেখো, এটা তোমাদের 8 দুগুণে 16, 9 দুগুণে 18 আর 1 19, তো দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি 196 কার স্কোয়ার বলো, 14 স্কোয়ার, সো এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের 14 হবে, ঠিক আছে, ইউ এর মান কী হবে 14 হবে, তো দিস উইল বি দ্য এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এ কে ডবল দেওয়া হয়েছে, মাফ করো এটাকে আমি কেটে দিচ্ছি, এ ডবল দেওয়া হয়েছে, ঠিক আছে, তো এ বি সি ডি, তো ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে যে স্থির অবস্থায় থাকা একটি বস্তুর ওপর 100 নিউটনের একটি অপ্রতিমিত বল প্রয়োগ করলে বস্তুটি 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করে, তো বস্তুটির ভর কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে বস্তুর বল ইকুয়াল টু কি, ভর ইন্টু ভর ইন্টু ত্বরণ, তো বল এখানে বলেছে 100, ভর কত জিজ্ঞেস করেছে, ত্বরণ তোমাদের কত বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বস্তুটি স্থির অবস্থা থেকে, তার মানে বস্তুটা স্থির অবস্থা থেকে ছিল মানে কি, তার গতিবেগ কত ছিল, এই সময় 0 ছিল, আর এটা 10 সেকেন্ডে অর্জন করছে, সেখানে ত্বরণ হবে 5/10, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তোমাদের ত্বরণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে হয় 2, তার মানে এখানে 200, ঠিক আছে, সো 200 কেজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ভরের মান কত হচ্ছে 200 কেজি, তো অপশান বি কারেক্ট। অ্যাকচুয়ালি ইংলিশের বাংলা দুটোতে দেওয়া থাকে, ওই জন্য এই অপশানে ইংলিশের বাংলা দুটোতে দিয়েছে, যাই হোক একটা নিলেই হবে, তো বি অপশান আমাদের এখানে কারেক্ট হবে। দেখো একটা জিনিস বলি, এখানে তোমরা বলবে স্যার কী করে আপনি ভি মাইনাস ইউ করছেন, দেখো আমরা ত্বরণ সমান কী জানি, ত্বরণ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি এর মান কত, শেষে গতিবেগ কত হয়েছে, ভি হয়েছে এইটা, ইউ এর মান কী হবে, ইউ এর মান তো 0 হবে, কারণ বস্তু তো স্থির অবস্থায় ছিল, সো প্রাথমিক কোনো গতিবেগ ছিল না, প্রাথমিক গতিবেগকে আমরা ইউ ধরি, তো ভি মাইনাস ইউ, এই দেখো ভি মাইনাস ইউ, টি মানে কত 10 সেকেন্ড, টি হচ্ছে টাইম 10 সেকেন্ড, তো 5 মাইনাস 0/10, তার মানে 5-এর 10, কাটাকুটি করলে 2 হচ্ছে, 2 দিকে গেলে গুণ হয়ে 200 কেজি দেখাচ্ছে। তো লাস্টে দুটো অঙ্ক ভালো ছিল, আর প্রথম দিকে অনেক কোশ্চেন তোমাদের করালাম, তো 70টা কোশ্চেন আমাদের এখন অবধি কমপ্লিট হলো। নেক্সট দিন আমি তোমাদের 71 নম্বর দাগ থেকে আবার স্টার্ট করবো, 500 কোশ্চেন তোমাদের কমপ্লিট করাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।